আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিদিকা। আমাদের হাসনাইন স্টোরি চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। এক্সকিউজ মি স্যার, একটু শুনুন। আমি যদি আপনার কান বরাবর কষিয়ে একটা থাপ্পড় দেই, অন্য পাশের কান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে, তখন আপনার কেমন লাগবে? হোয়াট? হাউ আর ইউ? সাধারণ পাবলিক স্যার। তোমার সাহস কীভাবে হয় আমাকে এসব বলার? তুমি জানো আমি কে? আপনি জানেন ওই রিক্সা চালককে যার শরীরে আপনি আঘাত করছেন? ও রিক্সা চালক। এর থেকে বেশি কিছু জানার নেই। আমার গাড়ির সাথে ও রিক্সা লাগিয়ে দিয়েছে। কত বড় স্ক্র্যাচ পড়েছে সামনের দিকটায়, দেখেছ? ও, আপনার লাক্সারি গাড়ি বলে তার শরীরের মূল্য নেই? পাশ থেকে দাঁড়িয়ে থাকা রিকশা চালক বলল, স্যার, আমি সাহেবের গাড়িতে লাগাইনি, বা পাশে খাদ দেখে সাইড দিতে পারিনি, তাই সে লাগিয়ে দিয়েছে আমার রিক্সার সাথে। পরে দোষ দিচ্ছে আমার। রাফসান রিকশা চালকের কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা কোটটাই বাঁধা ভদ্রলোকের দিকে তাকিয়ে তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। রিকশার পেছনের ভাঙা ইস্পাত হাতে নিয়ে তার গাড়ির সামনের গ্লাস সজোরে কয়েকটা আঘাত করতেই হুড়মুড় করে ভেঙে পড়ে গাড়ির সামনের গ্লাস। রাগান্বিত হয়ে ওঠে ভদ্রলোক, তেড়ে আসে রাফসানের দিকে তাকে মারার জন্য। রাফসান রকচটা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে। ভদ্রলোক রাফসানের কাছাকাছি আসতেই সেখানে পুলিশ হাজির। রাফসানের সামনে থেকে সরে আসে সে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ভদ্রলোককে দেখেই বলল, আফজাল সাহেব, আপনি? জি আমি। এই ছেলেটা আমাকে হয়রানি করেছে, দেখুন আমার গাড়ির কী অবস্থা করেছে একবার দেখুন। আপনারা এর কী ব্যবস্থা করবেন করুন, আমার জরুরি মিটিং আছে। আফজাল সাহেবের কথা শুনেই পুলিশ কর্মকর্তার সাথে সাথে রাফসানের শার্টের কলার ধরে। রাফসান প্রথমে জোরাজোরি করে নিজের শার্ট থেকে তার হাত সরিয়ে নেয়, পরে আবার ধরে। এবার সে কিছু বলে না, তাদের সাথে থানায় চলে আসে। তার নামে মামলা করা হয় 3টে, ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণের। সে এই মামলা দেখে বলল, স্যার, আমার নামে আরও 2টো খুনের মামলা দিন, একটা সেই ভদ্রলোকের আর একটা আপনার খুনের। তার কথা শুনে পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে গেলেন। রাগান্বিত হয়ে কষিয়ে থাপ্পড় দিলেন তার গালে। ঠোঁট ফেটে রক্ত ঝরছে। রাফসান নিজের ফাটা ঠোঁট মুখের মধ্যে নিয়ে রক্ত চুষছে। ততক্ষণে তার উকিল থানায় উপস্থিত। রাফসানের জামিননামা পড়েই দাঁড়িয়ে যায় পুলিশ কর্মকর্তা আজিম। আফজাল সাহেবের চেয়েও নামি দামি শিল্পপতি শাহিদ হাসানের একমাত্র ছেলে রাফসান। আজিম সাহেব রাফসানের সামনে এসে তার হাতকড়া খুলে দিতে দিতে বলে, আই অ্যাম সরি স্যার, আপনাকে চিনতে পারিনি আমি। আপনি একবার বললেই তো হতো আপনি শহীদ স্যারের ছেলে, তাহলে এমন তো হতো না। ওই ভদ্রলোকের নাম কি, তার সম্পূর্ণ ডিটেলস আমার চাই। কোনো সমস্যা নেই স্যার, জাস্ট 2 মিনিট। বলেই আজিম তার রুমের মধ্যে ঢুকে। রাফসান নিজের শার্টের কলার ঠিক করে নেয়। উকিলকে বলল, আপনি চলে যান, এদিকটা আমি সামলে নেব। রাফসান, তোমাকে তোমার বাবা কেন ঝামেলায় জড়াতে বারণ করেছে? আমাকে দেখতে বলেছে এদিকটা। চুপ, আপনাকে যেতে বলছি, ব্যাস এতটুকুই যথেষ্ট। ঝাঁকিয়ে ওঠে উকিল। রাফসানের কর্কশ শব্দ শুনে আটকে ওঠে। নিজের ফাইল গুছিয়ে পিছন ফিরে তাকায়নি সে। রাফসান সেখানেই দাঁড়িয়ে আছে। আজিম সাহেব আফজাল সাহেবের সমস্ত ডিটেলস একটা ফাইল আকারে সাজিয়ে নিয়ে আসছে। সে সেটা নিয়ে বেরিয়ে আসলো। আসার আগে আফজাল সাহেবের গাড়ি মেরামত বাবদ যত টাকা আসে সেগুলো আজিম সাহেবকে বুঝিয়ে দিয়ে আসে। আজ নিজের অফিসের প্রথম দিন রাফসানের। বাবার সাথে রাগারাগি করে তার ব্যবসা থেকে দূরে ছিল নিজের 25টি বছর। এখন নিজের বাবাকে বুঝতে শিখেছে। নতুন করে নিজের জীবন গড়ার প্রতিজ্ঞা করেছে সে। নিধি নামের একটা মেয়ের জীবনে এসেছে সে, তাই বাবার অফিসে জয়েন হচ্ছে। আজ প্রথম দিন। রাস্তায় ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিজের গাড়িটাও কোথায় সে বলতে পারছে না। ব্যস্ত শহরে একটি ট্যাক্সি ভাড়া করে অফিসের দিকে যাচ্ছে সে। এলোমেলো সাদা শার্টে ভাঁজ পড়েছে তার। অফিসের সামনে দাঁড়িয়ে আছে নিধি, রিদি বিনতে নিধি। কেউ তাকে রিদি বলে, কেউ নিধি। সে এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর। রাফসান এমডি হয়ে জয়েন হয়েছে। নিধির সাথে তার বিয়ের পাকা কথা হয়ে আছে অনেক দিন আগে থেকেই। রাফসানকে ফুলের সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়। রাফসানের মনোযোগ রুমে যাওয়া। কোনো রকম স্টাফের সামনে থেকে চলে আসে রুমে। এসেই নিজের ল্যাপটপ অন করে তার জিমেইলে প্রবেশ করে। ব্ল্যাক ড্রাগন নামের একটি ফাইল। সিকিউরিটি কোড ভেঙে ভিতরে প্রবেশ করে সে। প্রথমে বড় বড় করে লেখা ভেসে ওঠা, ওয়েলকাম ব্যাক রাফু ভাই। লেখাটা অদৃশ্য হতে একটা মেসেজ আসে। Can I help you, sir? Yes, I need your help. Please explain your problem. I want talk to 0334. It is a confidential code. Please introduce yourself. I am Rafu 0069. Thank you, sir. Please wait 2 minutes. রাফসান তার মেসেজ দেখে চুপ করে 2 মিনিট অপেক্ষা করছে। টুং করে শব্দ হয়ে
তাকে জানান দেয় 0334 অনলাইন। সে রাফসানকে মেসেজ করছে। হ্যালো বস, আপনি আমাকে মনে করলেন কত বছর পরে? তা অনেক সময়। জি বস। শোনো সৌরভ, তোমাকে আফজল নামের এক শিল্পপতির ডিটেলস পাঠাচ্ছি। ওকে বস। তার লাশ গুম হয়ে যাবে। আরে শোনো, তাকে খুন করতে হবে না, তার সমস্ত সম্পত্তি নিলামে তুলতে হবে। আর সেই নিলামে আমি একাই থাকবো, আর কেউ সেই নিলামে আসার সাহস যেন না করে। ওকে বস, কাজ হয়ে যাবে। তবে এটা ব্যাংকের মামলা বস, সময় লাগবে মিনিমাম 15 থেকে 20 দিন। সমস্যা নেই, কাজ করো তুমি। ওকে বস, ধন্যবাদ। মেসেজটা করে অফলাইন সৌরভ। রাফসানও নিজের ল্যাপটপ বন্ধ করে সামনের দিকে মনোযোগ দিতেই দেখলো নিধি সামনে দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি হয়ে। গ্লাসে রাখা পানিটুকু দিয়ে গলা ভিজিয়ে বলল সে। এই যে মিস, বসের রুমে ঢুকতে হলে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়, জানেন না? তার দিকে বাঁকা চোখে তাকায় নিধি, কি যেন মনে করে আবার বলল। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। এখন যখন এসেই পড়েছি, আমার একটা জিনিস বেশ পাকা হয়ে গেছে, তাকে একটু সাহায্য করে নিই। দেখুন মিস, এটা অফিস, লেডি রনের পার্সোনাল বাংলো নয়। ও আচ্ছা, আপনি না বলে তো আমি জানতামই না এটা অফিস। দেখুন মিস, এটা অফিস, কাছে আসবেন না। জি জি, কি যেন বললেন শুনি? বসের রুমে আসতে হলে এটা নিয়ে কি যেন বললেন, বলুন। কোথায়? কিছু বলিনি আমি। দেখুন, এটা অফিস, একদম কাছে আসবেন না। নিধি রাফসানের সামনে তার টেবিলের ওপর উঠে বসে। তার দিকে হালকা চোখে গলায় বাঁধা কালো দোরাটা টাইটা হালকা টেনে নিজের দিকে নিয়ে বলে। শুনো, এখন তো তুমি তোমার বাবার ব্যবসায় বসেছো, বাবাকে বলে আমাকে তোমার করে নাও না প্রিয়। আজকে আমার প্রথম দিন নিধি, আমাকে আরো কিছুদিন সময় দাও। জি না, এত সময় দেওয়া যাবে না তোমাকে। কেন? আমি কি অন্য কারো হয়ে যাচ্ছি নাকি? না, আবার হ্যাঁ, পুরুষ মানুষ তো তুমি। বিশ্বাস হয় না আমাকে? আমি রোজ সকালে তোমার শূন্যতা অনুভব করি, তোমার শুকনো ঠোঁটের ভালোবাসা মিস করি, তাই তোমাকে আরো কাছে পেতে চাই। চলো না বিয়ে করি। নিধি, তুমি জানো আমি কে? তুমি গ্যাংস্টার, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার কিং, নাকি রাফু? আমি রাফু। নিধি চুপ হয়ে আসে। রাফু নামটা তার কাছে সবচেয়ে আতঙ্কের মনে হয়। রাফু মানেই তার কাছে মাফিয়া কিং, মাফু মানে আন্ডারওয়ার্ল্ডের বাদশা, রাফু মানেই আতঙ্ক। তার পিছনে অতীত সে ভুলতে পারছে না। নিধি রাফসানের ঠোঁটে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল। তুমি রাফু থেকে রাফসানে কনভার্ট হও, আমি অপেক্ষা করছি রাফসানের। রাফসান নিধির কথায় জবাব দিল না, কেননা সে নিজেও জানে না সে আসলে কে। নিজের গ্যাংস্টার লাইফ থেকে বের হতে পারেনি এখনো। যেখানে অন্যায় হয় সেখানেই সে রাফুতে পরিণত হয়। নিধি তার সামনে থেকে সরে আসার জন্য পা ফেলে। সে মুখ খুলে বলল। তোমার ঠোঁটের স্পর্শ বরাবরই আমার শরীরে বিদ্যুৎ প্রবাহিত করে, কেমন যেন নেশা লাগিয়ে দাও। একটু আসবে এদিকে? সরি মিস্টার রাফু, আমি আপনার কাছে আসবো না, আপনি আসবেন। জি ম্যাডাম। আমার রুমে আসুন, এখানে আমার সময় শেষ। রাফসান ভ্রু কুচকিয়ে তাকায় নিধির দিকে। সে মুচকি হাসি হাসছে। রাফসান বলল। আমি স্বইচ্ছায় নিজেকে বিপদে ফেলতে চাই না মিস, আপনি আসুন। মনে থাকে যেন কথাটা। যাও যাও। আমি যাব না, কি করবে? তাহলে এখানেই বসে থাকো। কেন, আমার কাজ নেই? উফ, তুমি আমার মাথা খাচ্ছ কেন? আমি কি ডাইনি নাকি তোমার মাথা খাবো? আরে আমার বউ মাপ চাই। কেন, তুমি মাপ চাইবে কেন? এদিকে আসেন, আপনার কপালে চুমু এঁকে দেই। আপনার লজ্জা করে না অফিসে এইসব বেহায়াপনা করতে? নিধির এ কথা শুনে রাফসানের এক চোখ ছোট হয়ে আসে। অন্য চোখের ভ্রু উঁচু করে তাকায় তার দিকে। সে জিহ্বা কামড় দিয়ে নিজের চোখ এক হাতে ঢেকে রেখে তার রুম থেকে বেরিয়ে আসে। ক্রিং 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 ক্রিং, অফিসের ফোন বাজছে। রাফসান ফোনের শব্দ শুনে নিজেকে গুছিয়ে নেয়। বড় এক নিঃশ্বাস নিয়ে তার প্রথম ফোন কল রিসিভ করে। অপর পাশ থেকে আচমকা যেন চিৎকারের শব্দ হয়। ওই সালা সৈয়দা, তোরে বলছি না আমার মাসিক চাঁদা এবার বাড়িয়ে দিতে, তা না করে এ মাসের চাঁদা দেওয়াই বন্ধ করে দিয়েছিস কেন? তোর কি জানের মায়া নাই? হ্যালো, কে বলছেন? আপনি বোধহয় ভুল নাম্বারে কল করেছেন। কি রে, এখন আমাকে চিনতে পারছিস না? তোর মরণের ভয় না শহীদ? আমি রাফসান বলছিলাম, শহীদ হাসানের ছেলে। আজ থেকে আমি তার ব্যবসা দেখাশোনা করব। আপনার যা বলার সরাসরি এসে বলুন। আচ্ছা, তুই ফোন রাখ, আমি আসতেছি। তোকে ব্যবসা বুঝিয়ে দিতে হবে। অপর পাশ থেকে ফোনটা কেটে যায়। তার শরীরে রক্তবিন্দু টকবগিয়ে ফুটতে থাকে। হাতের ল্যান্ডলাইনের ফোনটা টেবিলের উপর রাখতে গিয়ে দেখে সেটা দুখণ্ড হয়ে গেছে। এক পাশ করে রাখে সেটা। চেয়ারের সাথে মাথা ঠেকিয়ে চুপ করে বসে থাকে সে। হাতের নখগুলো বুঝতে পারে সে কতটা রেগে আছে। এলাকার চাঁদাবাজ রাসেল
নিজের ফোনটা রেখে উঠে দাঁড়ায়। 4 জন সাঙ্গপাঙ্গ নিয়ে বের হয় রাফসানের অফিসের দিকে। তখন তার বসের ফোন আসে। সে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো ম্যাডাম, শহীদ হাসানের কালেকশনটা এখনও তোলা হয়নি। তার জায়গায় তার ছেলে বসেছে ব্যবসায়। আমরা তার কাছে যাচ্ছি। কালেকশন হয়ে যাবে ম্যাডাম, আমাকে একটু সময় দিন। অপর পাশ থেকে কোনো জবাব আসলো না। ফোনটা কেটে যায়। রাসেল পাশের ছেলেদের বলল, ম্যাডাম খুব রেগে আছে, কালেকশনটা তাড়াতাড়ি শেষ করতে হবে। রাসেল কাচের দরজাটা ধাক্কা দিয়ে খুলে তড়িঘড়ি করে প্রবেশ করে রাফসানের অফিসে। ভাঙচুর করছে তার সাঙ্গপাঙ্গ। রাসেল চলে আসে তার রুমে। রাফসান তেমনই বসেছিল। রাসেল তার সামনের চেয়ারে বসে কোমর থেকে পিস্তলটা বের করে টেবিলের উপর রাখে। রাফসান বলে, দাঁড়া, কার কাছে জিজ্ঞেস করে বসেছিস তুই? রাসেল হাহা করে হেসে দিয়ে বলল, আরে স্যার, আমাদের আদব কায়দা কে শিখাবে? আমরাই তো সবাইকে শিখাই। তোকে দাঁড়াতে বলছি, দাঁড়া। কি অভদ্রতা শুরু করলেন স্যার? একটু শান্তিতে কথা বলি। টাকা পয়সার ব্যাপার তো। তোকে আমি চাঁদা দেব না, কি করবি? একটু শান্ত হন স্যার। আপনার বাবা কিন্তু আমাদের না করেননি কখনো। আমরা বুঝি আপনি টকবগে যুবক, শরীরে একটু তেজ থাকবেই, তবে আমাদের কথা না শুনলে তো বুঝেনি। তোর পিস্তল দেখে আমাকে ভয় পেতে হবে? ভয় না স্যার, এটা আতঙ্ক। যা, এসব খেলনা নিয়ে আমাকে থ্রেট দিতে আসিস না। আব্বে চুপ সালা, এতক্ষণ ভদ্রভাবে কথা বলছে দেখে তুই আমাকে তুই তোকারি করেই যাচ্ছিস। চাঁদা চাইছি, তোর কোম্পানি চাইনি। ভালো মতো চাঁদা দে, নয়তো তোর কপালে ফুটো করে আমার পিস্তলের বুলেট গোসল করবে। টেবিলের উপর থাপ্পড় দিয়ে কথাটা বলে রাসেল। রাফসান নিজের মুখটা বাঁকিয়ে বলল, তোদের চাঁদা দিব না আমি। রাসেলের মস্তিষ্ক গরম হয়ে গেছে। পিস্তলটা হাতে নিয়ে মিসফায়ার করে একটা। তার সাঙ্গপাঙ্গ হুড়মুড় করে রাফসানের রুমে প্রবেশ করে দরজায় লক করে দেয়। রাসেলের হাতে অস্ত্র, বাকি সকলের হাত খালি। সে বলে, ভাবছিলাম তোকে কিছু বলবো না, একটু ঘাড়তেড়ামি বেশি করে ফেলছিস। এবার তোর লাশের সাথে আমাদের চাঁদার ডাবল টাকা তুলে নিয়ে যাব। আমার লাশ নিয়ে যাবি তো নিয়ে যা। কথাটা বলেই রাফসান নিজের টেবিলের পাশ থেকে হেঁটে রাসেলের দিকে আসে। পিস্তলের দ্বিতীয় গুলিও তার পাশ থেকে চলে যায়। রাফসান হো হো করে হেসে বলল, কিরে, পিস্তল চালাতে হাত কাঁপছে কেন তোর? দেখবি কিভাবে পিস্তল চালাতে হয়। সবল মেরে রাসেলের হাত থেকে পিস্তলটা নিয়ে নেয় সে। রাসেল নিজের হাত দুটো উপরে তুলে নেয়। অবাক চোখে তার দিকে তাকিয়ে ভাবে, এ ছেলের সাহস কম নয়। তারপর 4 রাউন্ড বুলেট ছুড়ে সে। নিজের পিছন থেকে তার সাঙ্গপাঙ্গের চিৎকার শুনতে পায় সে। পিছনে ফিরে তাকিয়ে দেখতে পায় রাফসান তাদের সকলের পা নিশানা করে বুলেট বিদ্ধ করেছে। ফের তাকায় রাফসানের দিকে। সে নিজের হাতের পিস্তলটা রাসেলের হাতে ধরিয়ে দিয়ে বলল, খেলা শিখে খেলতে আসিস আমার সাথে? তুই কাঁচা খিলাড়ি। তোর বসকে বলিস এ শহরের সকলে চাঁদা দিলেও শহীদ হাসানের কোম্পানি কখনো চাঁদা দেবে না। মাইন্ড ইট। এদের হাসপাতালে নিয়ে যা, নয়তো সকলেরই পা কাটা পড়বে। রাফুর শরীর এখন হালকা লাগছে। এতক্ষণ একটু উত্তেজনা থেকে নিজেকে মুক্ত করেছে। রাসেল দাঁড়িয়ে আছে সেখানেই। একা 4 জনকে নিয়ে যাওয়া সম্ভব না। রাফসান সিকিউরিটি গার্ডকে ডেকে তাদের বাহিরে বের করার ব্যবস্থা করে। ততক্ষণে শহীদ হাসান অফিসে উপস্থিত। তাকে অফিস স্টাফেরা ফোন করেছে। যখন রাসেলের উপস্থিতি টের পায় তখনই, বাবা, আপনি এখানে কেন? আপনার শরীর তো ভালো না। তুমি আমার কোম্পানির রেপুটেশন নষ্ট করবে? এত বছরের মেহনত আমার। আমি বলছি বাবা, আমি পারবো না তোমার ব্যবসা দেখাশোনা করতে। তোমাকেই করতে হবে। আমি এখানে বসলে তোমার রেপুটেশন দেখবে কে? তুমি হয়তো জানো আমি কেমন। আমি জানি তুমি কেমন, কিন্তু আমার ছেলে হিসেবে তোমাকে এই সব দায়িত্ব নিতে হবে। তুমি যতদিন বেঁচে আছো আমি ততদিন এসবে নেই। আজ প্রথম দিনই 4 জন হসপিটালে। এর চেয়ে আমি আগের মতোই ভালো ছিলাম। কারো সাহস হতো না আমার সামনে এসে গলা উঁচু করে কথা বলার। তখন কোথা থেকে হুট করে এক বুলেট এসে তোমার মাথা থেতলিয়ে যেত, সে ভয়টা তো সবসময় কাজ করতো তোমার। হ্যাঁ, তা অবশ্য মাঝে মধ্যে হতো। তো চুপচাপ বাবার ব্যবসা দেখো। তোমার সহযোগিতা না লাগলে নিধি আছে, ও বুঝিয়ে দিবে। রাফসান মাথা নিচু করে বিড়বিড় করে বলল, সমস্যা তো ওখানেই। এত সুন্দরী মেয়ে থাকতেও নিধিকেই বিয়ে করতে হবে, তাই আফসোস হচ্ছে। তার কথা বাবা শুনতে পায়নি। সে বলল, কিছু বললে তুমি? তড়িঘড়ি করে মাথা তুলে সে বলল, না বাবা, কিছু বলিনি। তোমাদের ইয়াং জেনারেশনের সমস্যা তো একটাই, অধৈর্য। কোনো কাজের শুরুতেই তোমরা উপরে উঠতে চাও, এর পিছনের স্ট্রাগল তোমরা এড়িয়ে যেতে চাও, সেটাই তোমাদের সমস্যা। মনোযোগী হও, কাজে মন দাও। রাফসান নিজের কান দুটো বন্ধ করে রেখেছে। শুনেও শুনছে না বাবার কথা। কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসেন শহীদ হাসান। যাবে না হাসপাতালে।
রাসেলের সঙ্গীদের বেহাল অবস্থায় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন সে। তাদের চাওয়া চাঁদার টাকা আর চিকিৎসা বাবদ যে অর্থ হয় সেটা তাদের বুঝিয়ে দিয়ে ফিরে সে। রাসেল নিজের মনে প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নিবেই, কিন্তু শহীদ হাসানের ছেলে কে সেটাও দেখতে হবে। নিখুঁত নিশানা অস্ত্র চালানো একজন দক্ষ কারিগরের কাজ। কে সে? বারবার মনের মধ্যে প্রশ্ন জাগে। রাসেল ফোন বের করে তার বসের সাথে যোগাযোগ করে সবকিছু খুলে বলল। সে কিছুই বলল না। রাসেলের ফোনটা কেটে দিয়ে তার গ্যাংয়ের সবচেয়ে দক্ষ ক্যাডারকে ফোন করে। জি ম্যাডাম, জাহিদ বলছিলাম। হ্যাঁ, তোমাকে যার জন্য স্মরণ করি সেটা ফোনে বলবো নাকি সরাসরি? কি বলছেন ম্যাডাম? আপনাকে আজ পর্যন্ত কেউ দেখেছে? আমার সৌভাগ্য হয়নি আপনাকে দেখবার। তাহলে ফোনেই কথা বলি। রাফসান নামের কেউ একজন রাসেলের সঙ্গীদের আহত করেছে। রাসেলের মনে হচ্ছে তার পিছনে বড় কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই সব খোঁজ খবর নাও, আর সহযোগিতা দরকার হলে আরিফের সাথে যোগাযোগ করবে। জি ম্যাডাম। বস এক্স তার স্যাটেলাইট ফোনটা টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ায়। দুহাত মেলে দিয়ে বলে, এ শহর আমার। সন্ধ্যা রাত তখন। রাফসান বাইকে করে যাচ্ছিল কোথাও। হঠাৎ করেই তার সামনে এক সুন্দরী এসে দাঁড়ায়। বাইকের হেডলাইটের আলোয় নিজের চোখ দুটো হাতে আড়াল করে। হাইড্রোলিক্স ব্রেকের ফলে রাফসানের কিছুটা অসুবিধা হয়, তবুও ওই মেয়ের হাতের দিকে তাকিয়ে থাকে। এক হাতে মদের বোতল, অন্য হাতে রেশমি চুড়ি। মেলে দেওয়া চুলগুলোর মুখটা ঢেকে গেছে। আস্তে করে নিজের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে নেয় সে। গোলাপি ঠোঁটের কোণে ছোট্ট তিল। রাফসান থমকে যায় সেখানে। হালকা পাতলা ঠোঁটে নেশার বোতল চুমুক দিতেই তার বড় বড় চোখের দিকে তাকায় রাফসান। মেয়েটা রাফসানের দিকে হাত বাড়িয়ে বলল, কি চাই? হ্যাঁ, বেটা সব কয়টা লুচ্চা, একটাও ভালো না। হেলিয়ে দুলিয়ে পড়ছে সে। রাফসান বাইক থেকে নেমে মেয়েটাকে আগলে ধরতে চায়। মেয়েটি আবারও বলে, খবরদার আমাকে স্পর্শ করবে না, মামলা ঠুসে দেব। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে স্পর্শ করব না, আপনি ঠিক হয়ে বসুন। আব্বে শালা, আমি বসবো না দাঁড়িয়ে থাকবো তা তোর কাছে জিজ্ঞেস করবো নি? শালা মাদার। দেখুন মিস, এ সময় এমন করে মাতলামি করলে যে কেউ এসে আপনাকে নিজের রুমে নিয়ে যাবে। মেয়েটা রাফসানের দিকে তাকায়। নিজের ঠোঁটটা বাঁ হাত দিয়ে একটু টেনে নিয়ে বলে, আব্বে শালা, তুই বারের ওই নাচ নেওয়ালি সেই বদ ছেলেটা না? নাচ শালা, নাচ বাদরের মতো নাচ, নয়তো তোর পিছন লাল করে দেব। মেয়েটির কথা শুনে রাফসান স্তব্ধ হয়ে যায়। হাতের বোতলটি তার দিকে তাক করে বলল, নাচ শালা। রাফসান দাঁড়ালো না সেখানে। পিছনে ফিরে দৌড়। বাইকটা স্টার্ট দিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেড়ালো। প্রথম দেখায় ভালো লাগে মেয়েটাকে, কিন্তু এমন মাতাল হওয়ায় সব কিছু যেন গোলমেলে হয়ে গেছে। তখনই নিধির ফোন আসে তার মোবাইলে। বাইকটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করে সে। অপর পাশ থেকে শুনতে পায়, এই যে জনাব, কোথায় আছেন? কখন আসবেন? আমি রাস্তায় আসছি। সাবধানে আসুন। জি। ফোন কল কেটে যায়। রাফসান পুনরায় স্টার্ট দিয়ে চলল বাসার দিকে। মাতাল সে মেয়েটা উঠে দাঁড়ায়। হাতের বোতলটা পাশে বসে থাকা ছেলেটার হাতে দেয়। পিছন থেকে কয়েকজন উঠে আসে, হাতে ক্যামেরা নিয়ে। একজন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, নাচ শালা নাচ, বাদরের মতো নাচ। ডায়লগটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না, তবে সেই রকম ছিল মিম। মিম মুস্কি হাসলো। নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে তার। আরেক সহযোগী বলল, বিশ্বাস করো মিম, তুই যে অভিনয় করছিস তা কিন্তু আমরাও বুঝতে পারিনি। ছেলেটার মুখের দিকে তাকানোর মতো ছিল। বেচারা সেই রকম ভয় পেয়েছে। হা হা হো হো করে সবাই হাসতে হাসতে তাদের ক্যামেরা সেট গুছিয়ে নেয়। মিম নিজের চুলগুলো মুখের সামনে থেকে পিছনের দিকে নিয়ে বেঁধে দিয়ে চলে যায় যার যার বাসায়। শাওয়ার ছেড়ে দিয়ে মিম চুলগুলো মেলে দেয়। শরীরের ওপর ফোঁটা ফোঁটা পানির স্রোত বয়ে চলেছে সকল ক্লান্তি নিয়ে। বাথরুম থেকে বেরিয়ে চুলে কাপড় পেঁচিয়ে ল্যাপটপ নিয়ে বসলো সে। তার টিমমেট সেসমের ভিডিওর হালকা কিছু এডিট করে মিমের জিমেইলে সেন্ড করে। মিম সেটা তার অনলাইনের প্ল্যাটফর্মে আপলোড করে। 1 ঘন্টা 2 ঘন্টা কোনো রেসপন্স আসে না সে ভিডিওতে। মিমের মন খারাপ, চোখ লাল হয়ে আসছে। না খেয়ে বালিশে মাথা রেখে আনমনে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল মিমের মোবাইলে রিং হচ্ছে। ঘুম ঘুম চোখে সে ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে বলে উঠল, কংগ্রেচুলেশন মিম, তোর ভিডিও তো ভাইরাল। কি? চমকে ওঠে মিম। চোখ কসলাতে কসলাতে নিজের ল্যাপটপ অন করে তার অ্যাকাউন্টে প্রবেশ করে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সত্যি সত্যি ভাইরাল সে ভিডিও। মিম বিছানার ওপরে দুহাত তুলে নাচানাচি করার মতো লাফাচ্ছে, জোরে জোরে চিৎকার করছে আনন্দে।
সাদা শার্টে টাই বাজছিল রাফসান। ব্ল্যাক গ্রাউন্ডের সিক্রেট এজেন্ট তাফসির কল আসে রাফসানের ফোনে। বস, আপনার ভিডিও তো ভাইরাল, দুনিয়া তো জেনেছে আপনি আজও বেঁচে আছেন। আপনার ছদ্মবেশী রূপটা সবার সামনে না আসলেও আপনার শত্রুদের সামনে ঠিকই চলে আসছে। যারা যারা আপনাকে চিনে তারা অবশ্যই সে ভিডিও দেখছে। কি বলিস তাসফি? হ্যাঁ বস, ঠিকই বলছি। কি ভিডিও শেয়ার কর। জি বস, আমি আপনাকে লিঙ্ক শেয়ার করেছি। রাফসান কথা বলল না, তার দেওয়া লিঙ্কে প্রবেশ করে সে। রাতেই ওই ঘটনার ভিডিও দেখে সে অদ্ভুতভাবে শকড হয়েছে। সত্যি সেটা অভিনয় ছিল বুঝতে পারেনি সে। রাফসান তাফসিকে বলল, তাসফি, যত তাড়াতাড়ি সম্ভব যে অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড করা হয়েছে সে অ্যাকাউন্ট হ্যাক করে ভিডিও মুছে ফেলবে, আর ওই অ্যাকাউন্টের সকল ইনফরমেশন কপি করে সব মুছে ফেলবে। জি বস, আপনি বলার আগে আমি ওই অ্যাকাউন্ট নিজের আওতায় নিয়েছি, কিন্তু আমার আগেও ওই অ্যাকাউন্টে আরও দুজন অ্যাক্সেস নিয়ে ইনফরমেশন কপি করেছে। তাফসির কথা শুনে রাফসানের মুখ থেকে বিস্ময়কর শব্দ হয়। ও মাই গড, মেয়েটার জীবন নাশের ঝুঁকি রয়েছে। মিম নিজের অগোচরে নিজের মৃত্যু ডেকে এনেছে। সাময়িক খ্যাতি অর্জনে হারিয়ে ফেলতে চলেছে নিজেকেই। কখন যেন একটা বুলেট এসে তার বুক চিরে এপার ওপার হয়ে যায়, সেটা সময়ের ব্যবধান মাত্র। রাফসান নামক এই ভয়াবহ গ্যাংস্টারের সাথে ভিডিও করা, যেটা যথারীতি ভাইরাল। সবাই চিনেছে তাকে, ভালো খারাপ উভয়। রাফসান, যে কিনা অন্ধকার জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাকেও সবার সামনে নিয়ে আসছে এই ভিডিও। রাফসান তার সহকর্মী তাফসিকে বলল, মিমের দিকে নজর রাখবে, তার চোখের আড়ালে তাকে প্রোটেক্ট করবে, মেয়েটা নিরপরাধ। তাফসি সম্মতি দেয়। মিমের কিছু হতে দিব না। সে অনুযায়ী সে তার গ্যাংয়ের সবচেয়ে দক্ষ ক্যাডার নিয়োজিত করে মিমের দেহরক্ষী হিসাবে। রাফসান শান্ত মস্তিষ্কে অফিসে চলে যায়। বস, রাফু আজও জীবিত। এতটুকু সংবাদে কান খাড়া হয়ে যায় ডেভিডের। FBI এর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে ডেভিড। রাফুর কারণে আজ সবকিছু হারিয়ে পথে বসেছে সে। প্রতিজ্ঞা করেছে রাফুকে বাঁচতে দেওয়া যাবে না। বসা থেকে উঠে দাঁড়ায় ডেভিড, চিৎকার করে বলে, রাফু, তোর সময় শেষ হয়ে আসছে। একদিন তোর জন্যই আমার সব কিছু হারিয়েছি, তোকে শেষ করে নতুন করে শুরু করব আমি। পিছন থেকে ডেভিডের গুপ্তচর বলল, কিন্তু বস, রাফুর ঠিকানা নেই আমাদের কাছে। তবে তার সাথে ঘনিষ্ঠ এক মেয়ের ইনফরমেশন আছে, যেটার লিঙ্ক ধরে আমরা তার কাছে পৌঁছাতে পারি। কি সেই লিঙ্ক? বস, একটা মেয়ে। ডেভিড হো হো করে হেসে ফেলল, উঁচু কণ্ঠে বলল, তাহলে রাফুর স্বভাব সেখানেই আটকে আছে। মেয়েতে ওর নেশা, সুন্দরী হলেই সে পথভ্রষ্ট হয়। বস, মেয়েটাকে তুলে ফেলবো? হ্যাঁ তাই কর, তবে সাবধান, পাক্কা খেলাড়ি রাফু। তা নিয়ে চিন্তা করবে না বস, এটা আমরা দেখে নেব। রাফু যত বড়ই খিলাড়ি হোক না কেন, আমরা ওর থেকেও বড় হারামি। গুপ্তচরের কথা শুনে মুচকি হাসি হাসল ডেভিড। এ হাসির মানে বুঝতে পারেনি সে। খুব রহস্য আবৃত এ হাসি। প্রস্থান করল গুপ্তচর। ডেভিড চুরুটে আগুন লাগায়, নিঃশ্বাস ভর্তি ধোঁয়া ফুসফুসে নিয়ে সেটাকে বাতাসের সাথে মিশ্রিত করে নাক মুখ থেকে বের করে ফেলে। চোখ লাল হয়ে আসে কান্না আর প্রতিহিংসায়। মিম কান্না করছে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেটা সে ততক্ষণে বুঝে গেছে। বান্ধবী ফোন করে বলল, তোর অ্যাকাউন্টটা হ্যাক, কি করবি এখন? জানি না দোস্ত, কিসের জন্য এটা হয়েছে তাও জানি না। দোস্ত, আমি বলি কি, এ বিষয়ে আমার এক আত্মীয় আছে, তার কাছে যা, সমাধান পেতে পারিস। ফিরবে তো দোস্ত? সেও না, তবে চেষ্টা তো করে দেখতে পারি। দোস্ত, আমার অ্যাকাউন্ট যদি না ফিরে আসে তাহলে আমি শেষ। ঠিক সেই সময় মিমের অ্যাকাউন্টে একটা মেসেজ আসে, BE কেয়ারফুল। আননোন নাম্বার দেখে সেটাকে গুরুত্ব দেয়নি মিম। বান্ধবীর কথা মতো বেরিয়ে পড়লো বাসা থেকে। তখন 10টা বাজে। বান্ধবী সে আত্মীয়র দেখা মিলল না সেখানে গিয়ে। মিমের মন খারাপ আরও বৃদ্ধি পাচ্ছে। দোকানের সামনে সিঁড়িতেই বসে পড়ে সে। চোখ মুখ লাল হয়ে আসছে। সেই মুহূর্তে একটা সাদা গাড়ি এসে থামলো তাদের সামনে। ড্রাইভিং সিট থেকে বেরিয়ে আসলো এক মধ্যবয়স্ক যুবক। সাদা শার্টের অর্ধেক হাতা উপরে তুলে রেখেছে সে। মুখের নিচে হালকা কিছু দাড়ি। লম্বা চুলে শ্যামলা চেহারা ছেলেটা মিমের পাশে এসে বসলো। মিম খেয়াল করলো ছেলেটার দিকে। এ সেই ছেলেটা যার ভিডিও রাতারাতি ভাইরাল। কিছুক্ষণের মধ্যেই আইডি হ্যাক। মিমের চোখে মুখে আগুন জ্বলছে। রাগান্বিত কণ্ঠে বলল, এই যে মিস্টার, কে আপনি? কি চাই এখানে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। গতকাল বোকা বানালেন যাকে, সেই অধম। জি, আমি আপনার চেহারা মনে রেখেছি। তো এখানে কি চাই? ফলো করছেন আমাকে? আর আমি যে এখানে তা জানলেন কিভাবে?
থামুন থামুন, এক এক করে প্রশ্ন করুন। আমি রবট নই যে একসাথে এত প্রশ্নের জবাব দেব। আপনি আমার পিছু নিয়েছেন কেন? আপনি নিজে আমাকে আমন্ত্রণ করে নিজের পিছু নেওয়ার জন্য বাধ্য করেছেন। মানে বুঝলাম না আপনার কথা মিস্টার। আমি রাফসান, আর আপনি যে ভিডিওতে আমাকে বোকা বানিয়ে পুরো বিশ্বকে দেখালেন তার জন্য আপনার পিছু নিতে হয়েছে। তার জন্য সরি। এখন আমার মন খারাপ, পরে আসুন। আপনার মন খারাপের কারণও আমি। মানে? আপনার অ্যাকাউন্ট আমার কাছেই, ওটা আমার লোকজন হ্যাক করেছে। রাফসানের এমন সোজা কথা শুনে মিম ছিটকে ওঠে। কি বললেন আপনি? আমার অ্যাকাউন্ট আপনি হ্যাক করেছেন মানে? শান্ত হও, আমার কথা শুনো। কি শুনবো আপনার কথা? হ্যাঁ, আপনি আমার অ্যাকাউন্ট হ্যাক করে আবার আমার সামনেই এসে বসেছেন। মিমের এমন কথা শোনার সময় নেই রাফসানের হাতে। উঠেই তার ডান হাতের মাসল বরাবর চেপে ধরে ঝাঁকুনি দেয়, গাল দুটো চেপে ধরে বলে, তোমার এমন থার্ড ক্লাস অ্যাকাউন্ট হ্যাক করার মতো সময় আমার লোকজনদের নেই। তুমি নিজেও জানো না তুমি কতটা বিপদে আছো। তুমি সাধারণ জীবনযাপন করছিলে, আমার সাথে ভিডিও করে সেটাকে ভাইলেন্সে পরিণত করেছো। আপাতত এতটুকুই বললাম, সাবধানে থাকবে। কথাটা বলেই রাফসান তাকে ছেড়ে দেয়। মিম নিজের মুখ গালে হাত দিয়ে বাঁকা ঠোঁটে বলল, আসছে আমার গ্যাংস্টার। রাফসান নিজের পিছন থেকে 9mm ক্যালিবারের পিস্তলটা বের করে তার কপালে ঠেকিয়ে বলে, দেখছিস এটা কি একদম ফুটো করে দেব। মিম ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। সে পিস্তলটা হালকা সরিয়ে বলল, নাম কি তোমার? মেঘলা ইব্রাহিম মিম। সুন্দর নাম। ইব্রাহিম কে হয়, বাবা নাকি স্বামী? বাবা হন। তোমাকে নিষ্পাপ মনে হয়, আমি চাই না তুমি এসব ঝামেলায় জড়াও। তোমার বিপদ আছে সামনে, সাবধানে থেকো। একা কখনো বাসা থেকে বের হবে না। চললাম আমি, তোমাকে সুরক্ষিত করে গেলাম। আর সকালে ওই SMS-টা আমি দিয়েছিলাম, কখনো ভয় করলে মিস দিও। কথাটা বলেই রাফসান উঠে যায়। মিম চুপচাপ বসে আছে। গাড়িতে উঠতে উঠতে রাফসান তার ব্লুটুথে বলল, টেক পজিশন। পজিশন লক বস। সাদা রঙের গাড়িটা চলে যায় তাদের সামনে থেকে। মিমের বান্ধবী মিমকে কোনোভাবে তুলে সেখান থেকে একটা রিকশায় তুলে। দেখ মিম, তুই তো বুঝে শুনে আর এই কাজ করিসনি। সে যে গ্যাংস্টার হবে তা আমরাও ভাবিনি। চল পুলিশের কাছে সব কিছু বলে দিই। না, পুলিশের কাছে যাওয়া যাবে না। তারা গ্যাংস্টার সব কিছু করতে পারে। হ্যাঁ, সেটাও ভাবতে হবে। তাহলে তুই এখন কি করবি মিম? আমি এই শহর ছেড়ে চলে যাব দোস্ত। ভয় লাগছে খুব। বাবা দেশে নেই, থাকলে হয়তো কিছুটা হতো। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে দোস্ত। দুজন চুপচাপ হয়ে যায়। রিকশা চলে তার আপন গতিতে। হঠাৎ থমকে যায় তার চাকা। সামনের পথ আটকানো। মিমের হার্টবিট ঘন হচ্ছে, ঘাম জমছে কানের পাশে। চারজন অস্ত্রধারী যুবক তাদের সামনে নামে। একজন কাকে যেন ফোন করে বলে, বস, রাফুর সাথে যে মেয়েটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই মেয়েটা আমার গান পয়েন্টে। একবার বলুন উড়িয়ে দিই। সাবধান, তার মৃত্যু যেন না হয়। তাকে হেফাজতে নিয়ে আসিস। ওকে বস। দূর থেকে স্নাইপার হাতে নিশানা ঠিক করে রাখা ব্ল্যাকগ্রাউন্ডের ক্যাডারের মুখে মুস্কি হাসি। ঠোঁট পাকিয়ে বলে, হেডশট। থেতলিয়ে যায় সে যুবকের মাথা। একরাশ রক্ত ছিটকে আসে মিমের মুখে। চিৎকার করে ওঠে সে। পরপর 3টে বুলেট। 3জন সেই যুবকের পর বাকি 3জনই লুটিয়ে পড়ে মাটিতে। পর মুহূর্তে মিমের মোবাইলে SMS-এর শব্দ, গুড লাক, ইউ ক্যান গো নাও। মিম মেসেজটি দেখে রিপ্লাই করলো, আপনি কি আমাকে মেরে ফেলবেন? যদি তাই হয় একটি বুলেটে শেষ করে দিন। এ ভয় আমার মৃত্যুর চেয়েও ভয়ানক। ফিরতি রিপ্লাই আসে না অপর পাশ থেকে। তারা অপেক্ষা করে না সেখানে। মিম বাসায় আসে, নিজেকে রক্তের ছাপ মুছে ফেলে। আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসি হাসছে। এ হাসির কারণ তার অজানা। সারাদিন বাসা থেকে বের হয়নি সে। কি যেন তাড়া করছে তাকে। ভয় নিয়েই থাকছে রুমের মধ্যে। অন্ধকার ছেয়ে আসছে আকাশে। রাফসানের কোনো খোঁজ নেই। সেই নাম্বারেও ফোন করে পাচ্ছে না তাকে। মিমের ভয় শুরু হয়। সে বুঝতে পারে তার বাসার আশেপাশে কেউ হাঁটছে। একজন নয়, অনেকজন। হুট করে জানালা খোলার শব্দ। মিমের হৃৎপিণ্ড ধূপ করে কেঁপে উঠল। কেউ একজন প্রবেশ করেছে রুমে। অন্ধকার রুম। মিম শুয়েছে কেবল। আলো জ্বালানোর উপায় নেই তার কাছে। সে একটু সাহস সঞ্চয় করে ঘুমের মতো চোখ বুজে থাকে। মিট মিট করে ছোট্ট এক আলো তার দিকে ছুটে আসছে। সে ক্রমশই ভয় পাচ্ছে, তবুও শক্ত হয়ে শুয়ে আছে। আলোটা হঠাৎ নিভে যায়। কারো ঠোঁটের স্পর্শ নিজের ঠোঁটে অনুভব করে। মিম বড় করে এক ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলে, রাফসান আপনি? মিম সরে আসে তার ঠোঁটের বন্ধন থেকে। খাটের এক কোণে এসে চুপটি করে বসে। রাফসান বলল,
জি আমি, কিন্তু অন্ধকারে চিনলেন কিভাবে? আজ সারাদিন আমার সাথে যা ঘটেছে সবগুলোই আপনার বদলতে। আর এখানে অন্য কেউ হলে আমার মাথায় পিস্তলের নল থেকে ট্রিগারে আঙ্গুল থাকতো। আমি যে তোমার ঠোঁটে চুমু এঁকেছি তাতে তোমার অভিযোগ নেই? আমি নিরুপায়, অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন। তার জন্য দুঃখিত আমি। ওয়েট, আমার উপর হামলা করানো, আমার সামনেই মানুষ খুন, আইডি হ্যাক সব কিছু আপনার প্ল্যান নয় তো? তোমার মনে হয় কি এগুলো আমি করাচ্ছি? হ্যাঁ তাই মনে হয়, কেননা আপনি আজ সারাদিন আমার দিকেই নজর রেখেছেন, এমনকি আমার বাথরুমে পর্যন্ত ড্রোন দিয়ে নজর রাখছেন। তোমাকে রাতের সেই নজরেই ভালো লেগেছে, কিন্তু তোমার মাতলামি দেখে পালিয়েছি। সেই কাকতালীয়ভাবে আমাদের দেখা, আমি তো জানতামই না তোমরা এটা ভিডিও করেছো। তাহলে আমার সাজানো কিভাবে হলো? আপনারা সব কিছু পারেন মিস্টার মাস্তান। প্লিজ, যদি আমার দেহের প্রতি নজর থাকে তাহলে পিস্তলের ওই ট্রিগারটা আমার কপালে ঠেকিয়ে সব কিছু লুকিয়ে আমাকে চিরতরে শেষ করে দিন। তবুও ভয়ে ভয়ে বেঁচে থাকার চাইতে ভালো। দেখো মিম, আমি প্রেম পিপাসু হতে পারি কিন্তু জালিম নই। মাস্তান ঠিকই, কিন্তু ধর্ষক নই। তোমার যদি মনে হয় এসব আমি করছি তাহলে চলে যাচ্ছি, তোমার আশেপাশে দেখবে না আমাকে। তোমার জীবনটা তোমার কাছেই গুচ্ছ রাখলাম। কাল সকালে কেউ এসে তোমাকে তুলে নিয়ে আমার কথা জিজ্ঞেস করবে, তখন হয়তো তোমার মুখে কোনো উত্তর থাকবে না। 2 জন কিংবা 4 জন জোর জবস্তির মাধ্যমে এই শরীরের প্রত্যেকটা অংশ ছিঁড়ে নেবে, তখন তোমার আমাকে মনে পড়বে। আচ্ছা আমি আসি, আর দেখবে না আমাকে। রাফসানের কথাগুলো মিমের মনে আরও ভয় ঢুকিয়ে দেয়। একা থাকতে আরও ভয় করছে তার। সে দরজা থেকে বের হতে যাবে তখনই মিম বলল, এই ওদিক থেকে কই যাচ্ছেন? বের হওয়ার জন্য, এখান থেকেই বের হব। এটা গার্লস হোস্টেল। সমস্যা নেই, নিচে আমার লোকজন ম্যানেজারকে বেঁধে রেখেছে। বলেই রাফসান আবারও সামনের দিকে এগোয়। মিম ডাক দেয় পিছন থেকে, শুনছেন? আমাকে এভাবে একা ফেলে কোথায় যাচ্ছেন? কেন, মাত্রই তো বললেন চলে যেতে। চলে যেতে বললাম বলেই চলে যাবেন? হ্যাঁ, আমি বাধ্য ছেলে। আচ্ছা, আপনার মা বাবা নেই? বাবা আছে, আর চাচা চাচি। আমাকে আপনার চাচা চাচির বাসায় নিয়ে যাবেন এই রাতের অন্ধকারে? কেউ দেখবে না? কিছুদিন নিরাপদে একটু থাকতে চাই, তারপর দেশের বাইরে চলে যাব ভিসাটা কনফার্ম হলেই। হ্যাঁ, তাদের বাসায় রাখা যাবে, তবে তাদের কি বলবো আমি? ফ্রেন্ড কিংবা বন্ধুর বোন। আপনার মস্তিষ্কে কি এগুলো আগের থেকেই ভেবেছিলেন? না, বিভিন্ন সিনেমায় দেখেছি। রাফসান কথা বাড়ালো না, মিমকে নিয়ে বেরিয়ে পড়লো তার চাচার বাসার দিকে। সেখানে তার বোন আছে মিমি, দুজন সমবয়সী, একসাথে সময় কেটে যাবে তাদের। রাফসান মিমকে সেখানে রাখার চিন্তা করেছে নিধির চোখ এড়ানোর জন্য। নিধিকেও তো দেখতে হবে তার। মিম ভরসা করেছে তাকে একটা আশ্রয়ের জন্য। মিমকে চাচার বাসায় রেখে নিজের বাসায় চলে আসে সে। রাতের অন্ধকার ছায়া কেমন যেন অদ্ভুত মনে হয়। নিজেকে অসহায় লাগছে তার। রাফসানের জীবনে এতটা অসহায়ত্ব লাগেনি কখনো। আজ এমন কেন হচ্ছে বুঝতে পারছে না। ভোরের আলো এসেছে এ শহরে। ডেভিড চুরুটে আগুন জ্বালিয়ে সকাল শুরু করেছে। নিশ্চিন্ত সে, চোখের জ্বালাময়ী সে ছাপ নেই। 2 জন ক্যাডার তার সামনে এসে দাঁড়ায়। বস, রাফসানের ঠিকানা মিলেনি। সে মেয়েটাও রাতের অন্ধকারে মিশে গেছে। আমাদের 4 জন ক্যাডারের ভয়ানক মৃত্যু হয়েছে। ডেভিড চুরুটে টান দিয়ে বলে, রাফু জঙ্গলের সেই চিতা যাকে ছোঁয়া সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাকে ধরার জন্য শিকারীর প্রয়োজন, আর সেই শিকারী খুব তাড়াতাড়ি তার কাজে নামবে। বস, রাফুকে? আমার শিষ্য। তাহলে তার সাথে আপনার এত শত্রুতা কেন? ডেভিড তাদের কথার জবাব দেয় না, নিশ্চুপ চুরুটে টান দেয়। সব কিছু ক্যাডারদের সাথে শেয়ার করা যায় না। বস বসের জায়গায় থেকে কথা বলে। তারা 2 জন চুপচাপ চলে যায় সেখান থেকে। রাফসান তার সাদা গাড়িটা নিয়ে রোজকার মতো আজকেও বের হয়। ব্যস্ত শহরের যানজটে আটকে যায় রাস্তার মোড়েই। কয়েকটা মোটরসাইকেল এসে ঘিরে যায় তার গাড়ির আশপাশে। রাফসান লক্ষ্য করলেও গুরুত্ব দেয়নি। হঠাৎ করেই তারা পেট্রোল ভরা বেলুন তার গাড়ির চারপাশে ছুঁড়ে মারে। সিগারেটের ফুলকিতে আগুন ধরে যায় গাড়িতে। রাফসান তখনও কিছু টের পায়নি। ইয়ারফোনে ফুল ভলিউমে গান চলছিল যে। গাড়ির চারপাশে আগুন জ্বলে ভিতরে লাগতেই টের পায় সে। ডান হাতের কিছুটা আগুনের তাপ লেগেছে। ঝাঁপিয়ে পড়ে গাড়ির বাহিরে। রাসেল নিজের হাতে একটা হকি স্টিক নিয়ে দাঁড়ায় রাফসানের সামনে। আচমকা এক শব্দ, রাফসানের কান বেয়ে রক্ত পড়ছে। গাল ফেটে গেছে, জিহ্বা কেটে গলগল করে মুখ ভরে রক্তে ফেনা বের হচ্ছে। সবাই তাকিয়ে আছে। রাফসানের চোখ বুজে আসছে। চিৎকার করে হাসছে রাসেল। মৃদু হেসে বলল, চল তোকে খেলা শেখাই।
রাফসানের ক্ষতবিক্ষত দেহটা ছেড়ে দিয়েছে পিচ ঢালা রাস্তায়। হাসতে হাসতে রাসেল যোগাযোগ করে তার ম্যাডামের সাথে। ম্যাডাম, শহীদ হাসানের ছেলে আমার সামনেই অচেতন অবস্থায় পড়ে আছে। আপনি বললে আমি তাকে এখানেই শেষ করে দিতে পারি। তার ম্যাডাম জবাব দিল, না থাক, এখন প্রাণে মারতে হবে না, তাকে আমার ভয়ে আতঙ্কিত করতে হবে, তার মনে আমার ভয় ঢোকাতে হবে। জি ম্যাডাম। ও শোনো রাসেল, শহীদ হাসানের ছেলের একটা ছবি তুলে রাখিস, ওর মুখটা দেখবো একবার। জি ম্যাডাম, হোয়াটসঅ্যাপ করছি। বস এক্স ফোন রেখে দেয়, অন্য এক কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে, যার কারণে হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করতেই ভুলে যায় সে। রাসেল চলে আসে সেখান থেকে। রাফসানের ক্ষতবিক্ষত দেহটা ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসে সাধারণ পাবলিক। গালে ঠোঁটে মাথায় ব্যান্ডেজ তার। জ্ঞান ফিরে 8 ঘন্টা পর। মোবাইলে হাই সিকিউরিটি থাকায় হাসপাতালের কেউ তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি। এদিকে পরিবারের সকলে চিন্তিত রাফসানকে নিয়ে। কোথাও কোনো খোঁজ নেই তার। নিধি ফোন করছে বারবার, বন্ধ বলছে ফোন। হাসপাতালে থাকার প্রয়োজন নেই তার। উঠে দাঁড়ায় কেবিনে শক্ত বেড থেকে। একজন নার্স এসে তাকে একটা ফাইল ধরিয়ে দেয়, সেখানে হাসপাতালে বিল হিসেব করা। বিলটা নিয়ে দোতলায় পরিশোধ করে আসবেন। নার্স চলে যায়। তার নার্ভাস লাগছে, কেমন যেন অদ্ভুত কিছু অনুভব করছে। এমনটা আগে হতো, কাউকে মারার আগে শরীরে এমন অদ্ভুত ভাবনা চলে আসতো। তাহলে কি কারো মৃত্যু তার হাতে লেখা হয়ে গেছে? বিধাতা জানেন কার সময় ফুরিয়ে এসেছে। সে ফাইল নিয়ে রওনা হয়। হাসপাতালে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখন হালকা পর্দার ফাঁকে তার নজর আটকে যায়। সাইড হয়ে দাঁড়ায় সে। মেয়েটির হাত পা বাঁধা। নীল অ্যাপ্রন পরা এক ডাক্তার তাকে একটা ইঞ্জেকশন পুশ করে। উলঙ্গ মেয়েটি তার আগেও ধর্ষিত হয়েছে তার কাছে। রক্তে জর্জরিত পা, নাভি সবকিছু যেন শূন্য মরুভূমির মতো। মেয়েটা চিৎকার করতে পারছে না, ব্যথা সহ্য করার মতো ক্ষমতাও নেই। চোখ বেয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। মেয়েটি ডাক্তারের কাছে ধর্ষিত হচ্ছে, সেটা তারা দুজন ছাড়া তৃতীয় ব্যক্তির চোখে পড়ে। কিছুক্ষণ সেখানেই স্থির হয়ে দাঁড়ায় রাফসান। 8 ঘন্টা পর ডাক্তার মেয়েটিকে তার জামাকাপড় পরিয়ে হাত নাড়িয়ে হুমকি দিচ্ছে, সেগুলোও তার নজর এড়ালো না। মেয়েটির চোখ লাল। রুম থেকে বেরিয়ে সোজা হাসপাতালের বাহিরে চলে যায়। মেয়েটির পিছু পিছু সে দোতলায় নেমে এক নার্সকে ডেকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, এই মেয়েটা এখানে কিসের জন্য আসছিল বলতে পারবেন? আপনাকে কেন বলবো? প্লিজ দয়া করে বলুন। কারো ইনফরমেশন তো আর এভাবে দেওয়া যায় না। সে বুঝতে পারে নার্সের টাকা চাই। 100 টাকার 2টো নোট নার্সের হাতে তুলে দেয় সে। নার্স বলল, মেয়েটির দাঁতের গোড়ালিতে ইনফেকশন ছিল, তার জন্যই আসতো মেয়েটি। মেয়েটির ঠিকানা কিংবা ফোন নাম্বার? নার্স তার হাত চুলকাতে লাগলো। সে বুঝতে পারে লোভী নার্স। তাকে আরও 200 টাকা দেয় সে। নার্স তার সামনে থেকে চলে যায়। কিছুক্ষণ পর একটা কাগজ নিয়ে এসে তার হাতে গুজে দেয়। এতে মেয়েটির সম্পূর্ণ ডিটেলস দেওয়া। এসব হাতে পেয়েও সে চেহারায় মসৃণ ভাবটা থেকে যায়। চুপচাপ সহ্য করতেও পারছে না সে। তখন সন্ধ্যা প্রায়। সকালে রাসেলের হাতে মার খেয়ে হাসপাতালে আসেন। এখন অন্ধকার। বাসায় ফোন করে জানায় সে, বাবা আমার আসতে অনেকটা দেরি হবে, চিন্তা করার কিছু নেই। বাবা তার জন্য চিন্তা করে না, চিন্তা হয় পুরাতন রাফুকে নিয়ে। সে অনেকটা ভয়াবহ। সে ফিরলেই রাফসানের মৃত্যু হবে। রাফসান মেয়েটির বাড়িতে পৌঁছায়। এক বৃদ্ধ বাবা মা, একটি ছোট বোন আর মেয়েটি চুপচাপ বসে আছে ঘরের খাটে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও অনেকটা সচ্ছল তারা। বাবার সরকারি চাকরি আছে। লোক সমাজের মুখ চেয়ে মেয়েটির পরিবার সবকিছু দমিয়ে রেখেছে। তার সহ্য হয়নি এসব। চাচার বাসায় ফিরে আসে সে, নিজের বাসায় যায়নি। তার মাথায় গালে ব্যান্ডেজ দেখে চাচা চাচি ঘিরে ধরে তাকে, বলতে লাগে, কি হয়েছে বাবা তোর? তেমন কিছু না চাচি, সামান্য অ্যাক্সিডেন্ট। দেখে শুনে চলতে পারিস না তুই? রাখো তো এসব, ক্ষুধা লাগছে খুব, খাবার দাও, কাজে যাব। এই রাতের অন্ধকারে তোর কি কাজ? অন্ধকারেই তো আমার কাজ চাচিমা। চাচি চুপ হয়ে যায়। রাফুর রাতের কি কাজ তা নিশ্চয়ই বুঝতে পারে তারা, তাই কথা বলে না আর। প্লেটে ভাত তুলে দিয়ে বলল, তুই যে মেয়েটাকে বাসায় রেখে গেলি, সে মেয়েটা তো সারাদিন রুমের মধ্যে বসে আছে। কি বলো চাচিমা, খাওয়া দাওয়া করেনি এখনো সে? দুপুরে মিমি খাবার দিয়ে আসছিল, তারপর আর যাওয়াই হয়নি, তবে মিমি তার সাথেই ছিল। আচ্ছা আমি দেখছি। প্লেটের খাবার সেরকম রেখে উঠে যায় সে। মিম বসে আছে রুমে, মিমিও তার পাশে। মিমি খাবার খেতে ডাকছে মা। যাচ্ছি বাবা যাচ্ছি।
আমি তো মিমাপুর জন্য বসেছিলাম। তোকে বসতে হবে না, যা তুই। তুই সামলা। তুই যাবি এখান থেকে? যাচ্ছি। মিমি উঠে রুমের বাইরে চলে যায়। মিম বলে, তোমার বোনের নাম আর আমার নাম কেন অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, তাই না? হ্যাঁ যাচ্ছে, আর আজকে থেকে তোমাকে মেঘ বলেই ডাকবো, আর চাচা চাচিকেও তাই বলে ডাকতে বলবো। আচ্ছা। এখন খেতে চলো। আমি খাবো না। কেন? ইচ্ছে নেই। আচ্ছা। বলেই রাফসান উঠে দাঁড়ায়। পিছনের দিকে পা বাড়াতেই মেঘ বলে উঠল, এতটুকুই শেষ? জোর করবে না? আমি জোর করতে পারি না। হ্যাঁ, তাও পারবে কেন? পারবে তো শুধু রাতের অন্ধকারে মেয়েদের ঠোঁটে চুমু খেতে, শালার লুচ্চা ছেলে। ভাবলাম একটু রোমান্টিক হবে, তা না, সম্পূর্ণটাই বিরক্তিকর। হাসবে না মিস্টার মাস্তান। রাফসান চুপ হয়ে গেছে। মেঘ আবারও চমকে উঠে বলে, ওই মাস্তান, তোমার মাথা গালের এই অবস্থা কি করেছে? ও বুঝেছি, কোনো অচেনা মেয়ের ঠোঁটে চুমু খেতে গিয়ে ধরা পড়ে উদুম কেলানি খেয়ে এসেছো। রাফসানের চেহারা মলিন হয়ে আসে। অচেনা মেয়ের কথা বলতেই তার ওই হাসপাতালের মেয়েটির কথা মনে পড়ে যায়। মেঘ হাসতে হাসতে তার সাথে খাবার টেবিলে আসে। রাফসান অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়ে, খুব কাজ আছে। রাত তখন গভীর। ডাক্তার তার হাসপাতালের কাজ চুকিয়ে নিজের গাড়িতে বসে বাসায় ফিরছিলেন। মাঝপথে তার রাস্তা আটকায় একটা মোটর বাইক। ডাক্তার সাহেব ঘাবড়ে গেলেও ড্রাইভিং সিট থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু শেষ রক্ষা আর হলো কোথায়। সে বাইকের আরোহী এসে ডাক্তারকে আঘাত করতে করতে অজ্ঞান করে, কোথায় যেন নিয়ে যাচ্ছে। কালো পোশাক পরা এক মধ্যবয়স্ক যুবক, সরকারি কর্মচারী, সেই বয়স্ক লোকের বাড়ির সামনে এসে দরজায় নক করে। তারা তখন সবাই জাগ্রত, ঘুমায়নি কেউ। মেয়েটার শরীরে প্রচণ্ড যন্ত্রণা করছে, মা গরম পানি করে দিচ্ছে। দরজায় সাড়া পেয়ে বয়স্ক লোকটা এসে দরজা খুলে দেয়। সে ভেবেছিল তার পাড়ার কেউ তো নয়। দরজা খুলতেই হনহন করে ভিতরে প্রবেশ করলো মধ্যবয়স্ক কালো পোশাকধারী যুবকটা। মুখে মুখোশ বাঁধা যুবকটা ধর্ষিত মেয়েটাকে হাত ধরে টানতে লাগলো। মেয়েটির বাবা পথ আটকালো। কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, সমস্যা নেই, পারিশ্রমিক দেওয়া হবে। লজ্জা করে না তোমার? এ আমার মেয়ে হয়। তাতে কি হয়েছে? আপনারা তো চুপচাপ সহ্য করবেন, চিৎকার চেঁচামেচি করার সুযোগ নেই। পকেট থেকে একটা পিস্তল বের করলো সে। মেয়েটির বাবা যুবকটির পায়ের কাছে বসে পড়ল। বাবা, আমার মেয়েটি অসুস্থ, তাকে নিয়ে যাবেন না, দোহাই লাগে আপনার। যুবকটি তাদের কারোর কথাই শুনল না। মেয়েটির দিকে পিস্তল ঠেকে বেরিয়ে গেল বাসার বাহিরে। বাহিরে এসে যুবকটি মেয়েটিকে জোর করে তার গাড়িতে বসিয়ে চলল। মেয়েটি কিছু বলছে না, সে যেন এক মূর্ছা যাওয়া গোলাপ, পাথরের পরিণত হয়েছে। মুখটা শুকিয়ে গেছে তার। গাড়িটা এক পরিত্যক্ত বাড়ির সামনে এসে থামলো। মেয়েটিকে বলল, গাড়ি থেকে নেমে এসো। মেয়েটি চুপচাপ নামলো। তার যা ক্ষতি হবার হয়ে গেছে, এখন শুধু এই পৃথিবীর নিকৃষ্ট মানুষদের চেনা বাকি। ছেলেটির পিছু পিছু বাড়িটার ভেতরে প্রবেশ করে মেয়েটি। টেবিলের ওপর কয়েক রকমের খাবার রাখা। ছেলেটি বলল, এগুলো খেয়ে নাও, শরীরে শক্তি হবে। এবার মেয়েটি বলল, আমার শরীরের যে মাংসপিণ্ড আপনাদের খ্যাকশিয়ালের পেট ভরে, সেটার জন্য শরীরে শক্তি প্রয়োজন হবে না। ছেলেটা স্তব্ধ, দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে গেছে, তবুও চোখের কোণে অশ্রু জমেছে। মেয়েটি বলল, খেয়ে নাও। এ দুনিয়াতে মানুষের ক্ষুধা লাগে, আমি জ্যান্ত লাশ, ক্ষুধা নেই। আপনি আপনার ক্ষুধা মেটান এ পরিত্যাগ দেহে। ছেলেটি সহ্য করতে পারেনি, ঠাস করে মেয়েটির গালে হালকা করে থাপ্পড় বসিয়ে দেয়। চিৎকার করে বলে, এ জগতে সকলেই খেকশিয়াল নয়, কেউ কেউ নারী জাতিকে সম্মান দিতেও জানে। নারী মানেই নগ্ন দেহের লালসা, তা তারা বোঝে না। নারী মা, বোন, স্ত্রী, সন্তান, তাদের আলাদা আলাদা সম্মান দেওয়ার মতো পুরুষও আছে এ জগতে। তুমি নিশ্চিন্তে খেয়ে নাও। মনে করো আমি তোমার ভাই বলছি, যার নাম রাফুও হতে পারে। মেয়েটি এবার বিস্ময় চোখে তাকায় তার দিকে, কাঁপা কণ্ঠে বলে, আপনি সেই রাফু? হ্যাঁ, অন্ধকার জগতের মৃত্যুর ছায়া। আমার দর্শন যে পেয়েছে, সে দিনের আলো কখনো দেখেনি। তাহলে আমাকে মেরে ফেলুন। ভাই কখনো বোনকে মারে না। তুমি খাওয়া দাওয়া করো, আমি পাশের রুমে যাচ্ছি। মেয়েটি খাবার টেবিলে বসে পানি দিয়ে শুরু করে খাওয়া। কয়েক মিনিট খাওয়ার পর একটু ঢেকুর তুলতেই পাশের রুমে চিৎকার শুনতে পায় সে। তড়িঘড়ি করে পাশের রুমে এসে দেখে সেই ডাক্তার।
যার দেহ ক্ষুধায় মূর্ছা গেছে মেয়েটি। চেয়ারের সাথে হাত পা বাঁধা, ডাক্তারের সামনে টেবিলে রাখা আছে ধারালো অস্ত্র, মেশিন, সুই, আরও দেশি বিদেশি অস্ত্র। মেয়েটি আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ায়। রাফু বলে, একের উচিত শিক্ষা দাও তুমি নিজ হাতে। মেয়েটির হাত থরথর করে কাঁপছে। রাফু ডাক্তারের মাথা শক্ত করে ধরে, যেন নড়তে না পারে। মেয়েটি টেবিলের ওপর থেকে মেশিন, সুই তুলে নেয় হাতে। এক এক করে 2 চোখে 7টি সুই গেঁথে দেয়। ডাক্তার চিৎকার করে। মেয়েটি আত্মতৃপ্তির চোখে তাকায়, হো হো করে হেসে দেয়। চোখ বেয়ে ঝর্ণার মতো রক্ত গড়িয়ে পড়ছে। ধারালো অস্ত্র দিয়ে ঠোঁট কেটে নেয় সে। এখন সে চিৎকার করতে পারছে না, গড়গড় করে শব্দ হচ্ছে শুধু। নিজের কান দুটো খাড়া করে নেয়। মেয়েটি আনন্দ পাচ্ছে। ডাক্তার দামি প্যান্ট ধারালো অস্ত্রের আঘাতে দুভাগে ভাগ হয়েছে। মুচড়ে যাওয়া শিরায় আবৃত লিঙ্গটা কেটে তার মুখে গুজে দেয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মেয়েটি। রক্তে ভেজা হাত দুটো তুলে চোখের সামনে ধরে। হো হো করে হাসছে মেয়েটি। সামনে বাঁধা মানুষরূপী শেয়ালটি। মেয়েটিকে নিয়ে রাফু সেখান থেকে বেরিয়ে আসে। তার লোকজন লাশটি মাঝ রাস্তায় ফেলে যায়। বড় বড় করে লিখে যায়, আমার বেঁচে থাকার অধিকার নাই, একজন প্রতিবাদীর হাতে মৃত্যু হয়েছে। নিচে ছোট করে লেখা রাফু। মেয়েটিকে রাফুর একটি পরিচিত হাসপাতাল থেকে ওষুধ নিয়ে তার নিজের বাড়িতে পৌঁছে দেয়। মেয়েটির বাবার মুখে হাসি নেই। সে জানে না তার মেয়ের সাথে কি হয়েছে। তবে মেয়েটি সন্তুষ্টির হাসি হাসে রাফুকে ধন্যবাদ দিয়ে বিদায় দেয়। কিন্তু রাফুর চেহারা তাদের অদেখা রয়ে যায়। সকাল সকাল রাসেলের ফোনে ঘুম ভাঙে বস এক্সের। বস, আপনার বাবার খুন করা হয়েছে। মাঝ রাস্তায় তার লাশ ফেলে রেখেছে দুর্বৃত্ত কেউ। তবে নিচে নাম লিখেছে অন্ধকারে বাদশা রাফুর, ব্ল্যাক ড্রাগন মাফিয়া কিংয়ের। বস এক্স হঠাৎ করে চমকে ওঠে। নিজের বাবার মৃত্যু সংবাদ শুনে যতটা শোকাহত হয় তার চেয়ে বেশি অবাক হয় রাফু নামটা শুনে। তার বান্ধবী নীলিমার মৃত্যুর পরে রাফুর আর কোনো খোঁজ নেই। ডেভিডের সহযোগিতায় অন্ধকার জগতে পা রাখে বস এক্স। তার মনে হঠাৎ করে রাফুর আতঙ্ক জেগে ওঠে। ফোন রেখে দিয়ে গোপনে বাবার লাশের সামনে এসে দাঁড়ায়। হাউমাউ করে কাঁদতে চেয়েও পারে না সেটা। মনে মনে প্রতিজ্ঞা করে, রাফুর এ বদলা আমি নিব। তার রক্তের প্রতিশোধ রক্ত দিয়েই নিব। কয়েকজন মানুষ আসে, 4 কাঁধে করে লাশটাকে নিয়ে যায়। রেখে যায় প্রতিহিংসার আগুন। রাফসানের ঘুম ভাঙে নিধির ফোনে। ঘুম ঘুম কণ্ঠে বলল সে, এই যে জনাব, আর কত ঘুমাবেন? অফিসে আসতে হবে না? না, ওদিকটা তুমি দেখে নাও। তোমাকে অফিসে আসতে বলছি, আসবে। আজ জরুরি মিটিং আছে, আসতেই হবে তোমাকে। মিটিং কখন? দুপুর 1টা বাজে। তাহলে আর কিছুটা ঘুমিয়ে আসতেছি, তুমি বাকিটা সামলে নাও। এতটা আলসে হলে কিভাবে ব্যবসা চালাবে তুমি? আমার চালাতে হবে না, তুমি দেখে শুনে রেখো। বলেই ফোনটা রেখে দেয় সে। গভীর ঘুমে আবারও হারিয়ে যায়। তবে সেটা বেশিক্ষণের নয়। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রওনা হয় অফিসে। অফিসের সামনে আসতেই মেঘের ফোন আসে। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো অফিসের বসগিরি করতে আসলাম। বাসায় বসে থাকতে একদমই ভালো লাগছে না। মিমিকে নিয়ে ঘুরে আসো বাইরে থেকে। না না, যদি আবার হামলা হয় আমার উপর, তার চেয়ে আপনি আসেন। এখন পারবো না, বিকালে। আচ্ছা, অপেক্ষায় থাকবো। রাফসান ফোন রেখে অফিসে প্রবেশ করে। কালো চশমা চোখে, হালকা করে চোখের নিচে নামিয়ে তাকিয়েছে অফিসের কর্মী রুবির ছোট স্কার্টের দিকে। নিধি তাকিয়ে আছে রাফসানের দিকে। অগ্নিমূর্তির মতো জ্বলছে সে। চিৎকার করে বলছে সে, এই রুবি, আমার রুমে আসো। রাফসান বলল, রুবি তুমি বসো, আমি দেখছি। ওকে স্যার। রাফসান বুঝতে পারে নিধির এসব অপছন্দ, তারপরও সে এসব করে বেড়ায়। নিধিকে বিয়ের মত ঘুরে গেছে তার। মেঘকে দেখে এখন তার প্রতি অ্যাট্রাকশন হয়েছে। নিধিকে সরাসরি বারণ করতে পারছে না সে, কারণ বাবার বন্ধুর মেয়ে সে। তার উপর বিজনেস পার্টনার, বারণ করে কিভাবে সে? ম্যাডাম আসবো? না না না, আসতে হবে না, বাইরেই দাঁড়িয়ে থাকুন। আচ্ছা, তাহলে চলে গেলাম। মিস্টার রোমান্টিক মাস্তান, শুনুন। কি বললে? কেন শুনতে পাননি? শুনেছি। এদিকে আসুন। হ্যাঁ, আসছি। আপনার অফিসে আসার সময় ছিল কখন? আমার অফিস, আমি যখন খুশি তখন আসব। জি না, আপনার মন মতো কাজ করলে হবে না, কৈফিয়ত দিতে হবে আপনার। আমি কৈফিয়ত দেব না কারো কাছে, আমার অফিস। নিধি কথা বাড়ালো না, চুপ করে ফাইল চেক করছে। রাফসান পুনরায় বলল, মিটিং কতক্ষণ হবে?
1টা থেকে 3:30 পর্যন্ত। আচ্ছা, আমি মিটিং শেষে বাইরে বের হব। কোথায় যাবেন? ঘুরতে বের হব। আমিও বের হব তাহলে আপনার সাথে। আমার সাথে আমার বান্ধবী থাকবে। কি বান্ধবী মানে? হ্যাঁ, বান্ধবী। আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী, সেটা ভুলে গেছো? ভবিষ্যৎ, বর্তমান নয় নিধি। তবে সমস্যা নেই, যেতে পারবে আমার সাথে। নিধির মন খারাপ হয়ে আসছে। রাফসানকে অন্যরকম মনে হচ্ছে, তার মধ্যে অন্য কেউ চলে আসছে, এই ভয়টাই সে পাচ্ছিল। মিটিংয়ে অংশগ্রহণ করে দুজনেই, তবে রাফসান অন্যমনস্ক ছিল সম্পূর্ণ মিটিংয়ে। নিধির এই নিয়ে মহা অভিযোগ, কিন্তু রাফসান শুনতেই চায় না সে কথা। রাফসান বের হয় অফিস থেকে। নিধি তার আগেই গাড়িতে এসে অপেক্ষা করছে। সে এসে গাড়ির দরজা খুলতেই নিধিকে দেখে। বিরক্তির হাসি হেসে চলল তারা। গাড়িটা রাফসানের চাচার বাসার সামনে থামতেই নিধি বলল, এটা তো তোমার চাচার বাসা, তাহলে এখানে আনলে কেন? বললাম না আমার এক বান্ধবী যাবে আমার সাথে, তাকে নিতে আসছি। মিমিকে নিবে বললেই হতো। মিমি নয়, অন্য কেউ। অন্য কেউটা কে? আসলেই দেখতে পাবে। নিধি চুপ হয়ে গেছে। মেঘ শাড়ি পরছে, কালো শাড়ি, লাল ব্লাউজের সাথে লাল চুড়ি। রাফসান হাঁ করে তাকিয়ে আছে। নিধির শরীর জ্বলে যাচ্ছে রাগে। যাও যাও, এভাবে তাকিয়ে না থেকে ঢুকে যাও তার মধ্যে। নিধির কথায় মন ঘুরল না তার। মেঘ এসে গাড়িতে বসে। রাফসান বলল, সুন্দর লাগছে তোমায়। ধন্যবাদ জনাব। কোথায় যাবেন চলুন। রাফসান গাড়ি স্টার্ট করে চলতে শুরু করলো। মেঘ নিধিকে দেখে বলল, হাই নিধি, তুমিও যাচ্ছ নাকি? সরি, আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ, চিনি তো আপনাকে। আপনার সব কিছু আমি জানি। তাহলে তো এটা নিশ্চয়ই জানো রাফসানের সাথে আমার বিয়ের কথা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কথা ঠিক হয়ে আছে, হয়নি তো? তোমার সাহস কি করে হয় এই কথা বলার? দেখুন মিস নিধি, আজকাল বিয়ের পরেও তার সংসার দেখবে কিনা তা নিয়ে সন্দেহ থাকে মানুষের মনে। আর আপনি তো ওভার কনফিডেন্স নিয়ে বসে আছেন। এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনার তাতে হস্তক্ষেপ না করলেও চলবে মিস। মেঘলা, সে যাই হোক, আমি চাই না আমাদের মাঝে তর্ক হোক। আমি তর্ক করিনি মিস। নিধি বুঝতে পারে মেঘ ইচ্ছে করে এগুলো বলছে যাতে করে তাদের মাঝে বিবাদের সৃষ্টি হোক। নিধি চুপ হয়ে যায়। একজন চুপ হলে অন্যজনকে এমনি চুপ হয়ে যেতে হয়। রাফসান দুজনের কথায় চুপ হয়ে শুনছে, তাদের কথার মাঝে ব্যাঘাত ঘটাচ্ছে না। গাড়িটা একটা সিনেমা হলের সামনে এসে থামে। রাফসান টিকিট নিতে লাইনে দাঁড় হয়। নিধি মেঘকে নিয়ে সাইডে আসে। কিছু না বলেই মেঘের মুখ চেপে ধরে নিধি বলল, কে তুই? কি তোর পরিচয়? আমি মেঘ। নিধি আরো জোরে চেপে ধরে মেঘকে বলে, তোর সাথে রাফসানের কি সম্পর্ক? রাফসান আমাকে ভালোবাসে, আমি জানি। তোর ভালোবাসা নিকুচি করি। কত টাকা চাই তোর? আমার টাকার প্রয়োজন নেই। কি করলে তুই রাফসানের সামনে থেকে চলে যাবি? সে আমাকে চলে যেতে বললেই চলে যাব। নিধি মিমকে ছেড়ে দেয়। বড় বড় নিঃশ্বাস ফেলে বলে, দেখো মেয়ে, রাফসানের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমাদের মাঝে দেওয়াল হয়ে এসো না। তুমিও মেয়ে, আমিও। তোমার সংসার বাঁধতে আনন্দ লাগে, আমার ভাঙতে। ওকে আমার ভালো লেগেছে, ওর সাথে সংসার করব। তোর সংসার বাঁধার স্বপ্ন ভেঙে। আচ্ছা, দেখা যাক। দুজন স্বাভাবিক হয়ে আবারও সিনেমা হলের সামনে এসে দাঁড়ায়। রাফসান টিকিট হাতে তাদের সামনে আসতেই কয়েকজন মুখোশধারী হাতে অস্ত্র নিয়ে মেঘের চারদিকে ঘিরে ধরে। পিছনে রাফসান তাদের সামনে আসবে, নিধি তাকে বাধা দেয়। মুখোশধারী একজন মেঘের হাতে ছুরির আঘাত করে। গড়গড় করে রক্তের স্রোত বয়ে যায় তার হাতে। রাফসান নিজেকে আর ধরে রাখতে পারে না। নিধিকে ঠেলে তাদের মাঝ বরাবর এসে মেঘকে শক্ত করে ধরে। মুখোশধারী একজন বলে উঠল, রাফু ভাই। তার কণ্ঠে রাফু ডাকটা শুনে আঁতকে ওঠে সে। কালো মুখোশ এক হাত দিয়ে টেনে খুলে ফেলে সে। রাফসান চেয়ে দেখে নীরব ব্ল্যাকগ্রাউন্ডের ক্যাডার। ছলছল চোখে রাফুর দিকে এগিয়ে আসে সে। বাকি মুখোশধারী নীরবের পিঠে পিস্তলের দুটো বুলেটের আঘাত করে। মুখ থুবড়ে পড়ে যায় সে রাফসানের কোলে। এক পাশে মেঘ, অন্য পাশে নীরব। তার মুখ থেকে রক্ত ঝরছে। কাপা কণ্ঠে বলল, বস, আপনারা চলে আসার পরে ব্ল্যাক ড্রাগন লাগামহীন ঘোড়ার মতো হয়ে গেছে। সেখানকার ক্যাডারদের কোনো ডিসিপ্লিন নেই, যে যার মতো করে কাজ করছে। আমিও ভাড়াটে হয়ে যাই। বস, আমাদের টাকা দেওয়া হয়েছিল এই ম্যাডামকে ভয় দেখানোর জন্য, শুধু তাকে আঘাত করার জন্য নয়। তবে বস, আমি আরও কিছু জানি। ডেভিড ভাইয়ের মেয়ে। কথা আটকে যায় তার। চোখগুলো ঘোলাটে হয়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। রাফসান বাকরুদ্ধ। মেঘ জ্ঞান হারালো। নীরবের লাশটা সেখানেই রেখে মেঘকে নিয়ে চলে আসে বাসায়।
চাচার বাসায় নার্স নিয়োগ করেছে রাফসান। নিধিও রয়েছে মেঘের পাশে। মেঘ কী করছে সব কিছু অবজারভেশনে রাখছে সে। মেঘকে সন্দেহ করছে নিধি, কেন করছে তার অজানা। ডেভিডের সামনে দাঁড়িয়ে আছে মুখোশধারী ভাড়াটে ক্যাডারগুলো। হুইল চেয়ারে বসে আছে সে, কর্কশ কণ্ঠে বলল, বিকেলে তোদের যে মেয়েকে বিরক্ত করতে বলেছিলাম, সে মেয়ের উপর ছুরির আঘাত কে করেছে? সকলে মাথা নিচু করে রেখেছে, কেউ কোনো শব্দ করছে না। ডেভিড পুনরায় বলল, কি বলছি কানে ঢুকছে না কথা? তোরা চুপ থাকলে সব্বার শাস্তি ভোগ করতে হবে। মাথা নিচু অবস্থায় একজন বলে উঠল, বস ভুল হয়ে গেছে আমার। সে কথাটা বলতে দেরি, ডেভিডের বুলেট তার দেহের এপার ওপার হতে দেরি নাই। বাকি সকলেই ডেভিডের এমন স্বভাব দেখে চমকে উঠল। একজন ভুল করে জিজ্ঞেস করেই বসলো, বস মেয়েটাকে তো ভয় দেখানোর জন্য আমাদেরকে অর্ডার করেছেন, অথচ ভয় দেখানোর শাস্তি মৃত্যু। কে ওই মেয়ে? মেঘলা ইব্রাহিম মিম, আমার একমাত্র কন্যা। ফুলের সংস্পর্শে বড় করেছি, আর তার উপর আঘাত করা আমি সহ্য করব না। বাবার প্রতিশোধ মেয়ে নিচ্ছে। মিম তাকে সরাসরি আঘাত করবে না, সে শিকারী। শিকারকে একটু একটু করে বিভ্রান্ত করে মারবে, যেটা শিকারীর মূল লক্ষ্য। সরি বস, আমরা বুঝতে পারিনি। আপনি নিজের মেয়ের উপর নিজেই কেন আক্রমণ করতে বলবেন? আর শিকারটাই বা কে? আক্রমণ তো আমি করাতে চাইনি। মিম নিজেই মেসেজ করে বলল ছোটোখাটো একটা নাটকের সৃষ্টি করতে, যার ফলশ্রুতিতে শিকারের দৃষ্টি তার প্রতি নরম হবে, আবেগে ময়ে জর্জরিত হয়ে পথ খুলে পা বাড়াবে। তখন শিকারীকে দুমড়ে মুচড়ে ভাঙতে শিকারীর আনন্দ লাগে। আর শিকার? জঙ্গলে হিংস্র সিংহ, যে লোকালয়ে নিজের মুখ খুঁজে বেড়াচ্ছে রাভু। সবাই মাথা নিচু করে চলে আসলো সেখান থেকে। ডেভিডের লোকজন লাশটাকে পরিষ্কার করে ফেলে। ডেভিড চুরুটে আগুন জ্বালিয়ে আনমনে আকাশের দিকে তাকায়। রাফুর মৃত্যু হলে নিজের সেই আগের পজিশনে সে ফিরতে পারবে। দেশে তার ব্ল্যাক গ্রাউন্ডের ওপর নিজের ক্ষমতা স্থাপন করতে পারবে। আর ব্ল্যাক গ্রাউন্ড মানেই তো দেশে রাজ করা। রাত তখন 9টা। রাফসানের মোবাইলে সৌরভ ফোন করে, ব্ল্যাক গ্রাউন্ডের গুপ্তচর। হ্যাঁ সৌরভ বল। বস, আফজাল সাহেব সব সম্পত্তি নিলামে উঠাবে। বলিস কি? হ্যাঁ বস, আমার দিক থেকে সব কিছু ক্লিয়ার। ওকে, তাহলে আফজল সাহেবের ইগো শেষ। বস, আরেকটা কথা ছিল। জি বলে ফেল। ফোনে বলা যাবে না বস, সামনাসামনি দেখা করতে হবে। আমি তো হারিয়ে গেছি সৌরভ, এখন চাইলেও তোদের সাথে দেখা করতে পারবো না। বস, আপনি কি সত্যিই ব্লাড ড্রাগন ছেড়েছেন? হ্যাঁ। তাহলে এটাই আমার শেষ কাজ ছিল? হ্যাঁ সৌরভ, এরপর চাইলেও আমি ফিরতে পারবো না। ওকে বস, তাহলে শেষ একটা কথা বলি। বল। ডেভিড বেঁচে আছে, সিবিআই এর হাত থেকে পালিয়ে এসেছে, আর এখন তার টার্গেট আপনি। ডেভিডের কথা শুনতেই সে চমকে ওঠে। কিছু সেকেন্ড স্তব্ধ হয়ে যায় সে, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, সৌরভ দেখা কর আমার সাথে 69 ক্লাবে রাত 12টার মধ্যে। ওকে বস, আমি বের হচ্ছি। রাফসান ফোন রেখে বেরিয়ে পড়ে 69 ক্লাব এর উদ্দেশ্যে। গেইটে গাড়ি পার্ক করে নামতেই রাসেলের মুখোমুখি। আরে সৈয়দ হাসানের ছেলে যে। রাফসান তার চেহারা ভুলেনি, মাথা শান্ত করে বলল, দেখ আমার এখন এসব ছুটকো ঝামেলায় জড়াতে ইচ্ছে করছে না। ওলেলে ভদ্র ছেলে, এক কেলানিতে লাইনে চলে এসেছে বাছাধন। রাফসান দাঁড়িয়ে আছে তখনও। রাসেলের ফোনে বস এক্স ফোন করে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছিস? বস, সৈয়দ হাসানের ছেলের সামনে ওকে নিয়ে একটু খেলা করছি। ও ভালো কথা, আমি তোকে তার ছবি দিতে বলেছিলাম না? জি বস, আপনার হোয়াটসঅ্যাপ চেক করুন। আচ্ছা, তোকে যার জন্য ফোন করেছিলাম সেটা পরে বলি, আগে চেক করে নি। বস এক্স ফোন রেখে মোবাইল চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। রাফসান তখনও সেভাবে দাঁড়িয়ে আছে তার সামনে। রাসেল ফোনটা রেখে বলল, কোথায় যেন ছিলাম আমি? রাসেলের কথা শেষ হতে না হতেই ধাপ করে একটা শব্দ হয়। তার কান বেয়ে রক্ত ঝরছে। নিজের কান চেপে ধরে রাফসানের দিকে তাকায় সে। ওর শার্টের কলার ধরে টানতে টানতে ক্লাবের ভিতরে নিয়ে আসে রাফসান। একটা চেয়ারে তাকে বসাতেই 6টা M416 তার মাথার চারদিকে ঘিরে ধরে। রাসেলের প্যান্ট ভিজে গেছে, কণ্ঠ স্তব্ধ, কোনো শব্দ হচ্ছে না সেখান থেকে। রাফসান বলল, আরে কি যেন খেলা শিখাবি আমাকে, না যেন খেলবি আমার সাথে? চল খেলি। এই 6টা পিস্তলের 6টা বুলেট খেয়ে দেখ কেমন লাগে। রাসেলের চেহারা ফ্যাকাশে হয়ে আসছে, ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। বস এক্স ছবিটা দেখেই থমকে গেছে। তড়িঘড়ি করে রাসেলকে ফোন করে। কাপা হাতে ফোনটা রিসিভ করে সে। বস এক্স বলল,
রাসেল তুই কোথায় আছিস? রাসেল স্তব্ধ, কোনো কথা নেই। ফোনটা রাফসান নিয়ে বলল, রাসেল তার শেষ নিঃশ্বাস গুনছে, তুইও চলে আয়, তোকেও খেলা শিখেই। বক্স এক্স কথা বলে না, ফোনটা কেটে দিয়ে চুপটি করে বসে রয়েছে। প্রতিশোধের আগুন জ্বলছে তার মনে। বাবার খুনির কণ্ঠ শুনেছে সে, বরং দেখেছেও তাকে রাফু। নীলিমার মৃত্যুর পর আজ প্রথম তার দেখা মিলল। টেবিল বলেছিল রাফুর মৃত্যু হয়েছে। রাফসান রাসেলের সামনে বসে বলল, বল ছোকরা, তোকে এখন কি করি আমি? মেরে দেব নাকি ছেড়ে দেব? ভাই আমাকে ছেড়ে দেন। আপনি কে তা না জেনে আপনাকে নিয়ে মস্করা করেছি, ভুল হয়ে গেছে ভাই। আমি আমার বসের থেকে হুকুম পেয়েছি, তাই আপনার পেছনে লেগেছিলাম। তোর বসকে? আমি জানি না ভাই, তাকে সবাই বস এক্স নামে ডাকে। রাফসান সৌরভের উদ্দেশ্যে বলল, তুই চিনিস এ নামে কাউকে? হ্যাঁ বস, এলাকা ভিত্তিক চাঁদাবাজ আর কি? ড্রাগস, অস্ত্র, চোরা কারবারি আরও কিছু অবৈধ ব্যবসা তার আয়তায় চলে। কি? চিৎকার করে উঠে রাফসান, গলা ফাটিয়ে বলতে লাগলো, ড্রাগ সাপ্লাই হয় আর তোরা কেউ কিছু করতে পারলি না তার? কি করব বস, তার সাথে ডেভিলের সংযোগ রয়েছে, আর ব্ল্যাক ড্রাগনের ক্যাডারের মধ্যে তার গুপ্তচর রয়েছে অনেক, যার জন্য ভিতরের সব খবর বাইরে চলে যাচ্ছে। বস, আপনাকে ব্ল্যাক ড্রাগনের প্রয়োজন। আমি ফিরতে পারবো না সৌরভ, বাধা পড়ে গেছি। তাহলে এখন কি করবেন? প্রথমত রাসেলকে যেতে দে, তারপর বলছি। সৌরভ রাসেলকে যেতে দেয়। দৌড়ে বেরিয়ে আসে সে। হাঁপাতে হাঁপাতে বাইরে এসে বস এক্সকে ফোন করে। বস, শহীদ হাসানের ছেলে যে এত বড় গ্যাংস্টার, আমি চিনতে পারিনি তাকে। সাবধানে থাকবেন আপনি। আর শালা তুই আমাকে ফোন করছিস কেন? তোকে বাঁচিয়ে রেখেছে কেন সেটাও বুঝতে পারছি না। রাফু তো বলে তোকে মেরে ফেলবে। বস, আপনি তাকে চিনেন? তাকে শুরু থেকেই চিনি, শুধু চেহারা দেখিনি। আচ্ছা, কোথায় আছিস তুই? 69 ক্লাবে। কিন্তু বস, সে আমাকে বাঁচিয়ে রাখলো কেন? বস এক্স চিন্তায় ডুব দিতে হঠাৎ করে বস এক্স এর জিমেইল হ্যাক হয়। ফোনটা চোখের সামনে এনেই রাসেলকে কড়া কণ্ঠে গালি দিয়ে ফোনটা কেটে দেয় সে। রাফু মুচকি হাসি হেসে বলল, বুঝেছিস সৌরভ, রাসেলকে কেন যেতে দিয়েছি? হ্যাঁ বস। আচ্ছা, বস এক্সকে তা তো এখন সহজেই খুঁজে বের করা যাবে। আর ডেভিডের কথা ভুললে চলবে না, ডেভিডের অ্যাড্রেস আমার চাই। বস, আপনি তাকে বের করার আগে সে আপনাকে বের করে নিয়েছে। আপনার চোখের আড়ালে ভয়ানক এক শক্তি আপনাকে লক্ষ্য করে যাচ্ছে। কিন্তু কে? আমার সামনে পিছনে কেউ ফলো করলে তাকে ঠিকই বুঝতে পারতাম। বস, ডেভিড ইন্টারন্যাশনাল খেলোয়াড় আর আপনি তার শিষ্য। হাসলো রাফু, রহস্য তার হাসিতেই। বসা থেকে উঠে দাঁড়ায় সে, হাতে মদের একটা বোতল। সৌরভকে বলল, তুই বস এক্সকে সেটা খুঁজে বের কর, আমি আমাকে দেখে নেব। আর ড্রাগস মাফিয়া যেন এদেশে তাদের ঘাঁটি বসাতে না পারে সেটাও খেয়াল রাখিস। জি বস, তা তো রাখবো। আপনার শেষ সিদ্ধান্ত কি? আপনি আর গ্যাংয়ে ফিরবেন না? না সৌরভ, ফিরবো না। আচ্ছা ভাই, আপনি যখন গ্যাং থেকে লিভ নিয়ে চলে যাচ্ছেন তাহলে বস নাইবা ডাকে। তবে আপনার যে কোনো প্রয়োজনে আমি আর আমার টিম প্রস্তুত। আচ্ছা সৌরভ, তাহলে উঠি আজ। ডেভিডের সাথে শত্রুতা আমার, তাকে আমি দেখে নেব। ওকে ভাই, আলবিদা। বেরিয়ে আসে রাফসান। সৌরভ বসে থাকে, মদের বোতলে ঠোঁট মিশিয়ে ঢকঢক করে অর্ধেকের বেশি পেটে চালান করে। গলায় ঝাঁঝালো যন্ত্রণা, রাফু কিছু করতে পারল না। সে সেটাই উপভোগ করে। মাথা ঘুরতে শুরু করে তার, চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। সাদা রঙের একটা গাড়ি তার সামনেই এসে থামে। ছোট্ট স্কার্ট আর নাভির উপরে থাকা ছোট ফিটিং গেঞ্জি। রাফসান নেশাগ্রস্ত হয়ে পড়ে সে রূপে। চেহারায় তাকিয়ে দেখতেই তার নেশা চূর্ণ বিচূর্ণ। নেহা, থমকে দাঁড়ায় সে, মাথা উঁচু করে তাকায় তার দিকে। চোখের পলক ফেলছে সে। নেহা চিৎকার করে বলছে, পিছন ফিরে তাকাতে হবে না রাফু ভাই, আমি আপনার সামনেই দাঁড়িয়ে, শূন্য হাতে আপনার সামনে দাঁড়িয়ে। চাইলে প্রতিশোধও নিতে পারেন। সেদিন আপনি আপনার প্রেমিকা হারিয়েছেন, আমি হারিয়েছি আমার খেলার সাথী, বেস্ট ফ্রেন্ড। আমি বুঝতে পারিনি সেদিন নীলিমাকে তারা খুন করবে। আমাকে ক্ষমা করুন। রাফসান দাঁড়িয়ে থাকতে পারছে না, নেশায় ঢলে পড়ছে বারবার। রাস্তার একপাশে বসে পড়ে সে। নেহা ভাবছে, পিছনে থাকা পিস্তল দিয়ে ঝাঁঝরা করে দিই রাফুর বুক, মৃত্যুর করে ধরে পড়ুক সে। কিন্তু থরথর করে নেহার হাত কাঁপছে। হিংস্র শিকারকে কখনো মাতাল ভাবতে নেই। রাফুর চোখ মাতাল,
আর এই মাতাল চোখে ঘায়েল হবে শত শত্রু। নেহাও ঘায়েল এ চোখে আতঙ্ক। বস এক্স নেহা নিজেই বাবার মৃত্যুর প্রতিশোধে রাফুর সামনাসামনি সে। রাফু আর নেহার পরিচয় অনেক আগে থেকেই। নেহার কারণেই রাফুর প্রথম প্রেমের মৃত্যু হয়। রাফু ভোলেনি সে কথা। রাফসানের পাশে এসে বসে নেহা। রাফসান বলল, কি চাই তোমার? ক্ষমা। তোমাকে ক্ষমা করব না এই জীবনে। তাহলে সেবা করতে দিন। চোখের আড়ালে চাকু চালানোর জন্য? সেটা দ্বিতীয়বারই হবে না রাফু ভাই। আমি মানুষকে একবার বিশ্বাস করি। ভুল মানুষ করে, আমিও মানুষ। তুমি কাল নাগিনী। আপনার যা খুশি ভাবতে পারেন। চলে যাও এখান থেকে। আপনাকে বাসা পর্যন্ত ছেড়ে দিই। তা করতে পারো। বলেই রাফসানের মাথাটা হেলে পড়ে নেহার শরীরের দিকে। হাত দিয়ে সামনে রাখতে না পেরে বসে পড়ে নেহা। রাফসানের নেশাগ্রস্ত দেহ নেহার বুকের ওপর। এক হাত দিয়ে পিছনে থাকা পিস্তল বের করে সে, অন্য হাতে রাফসানকে ধরে আছে। থরথর করে কাঁপছে তার হাত। তার মাথায় পিস্তল ঠেকায়। ট্রিগারে আঙ্গুল নেহার। ছোবল মেরে পিস্তলটা তার হাত থেকে নিয়ে নেয় রাফসান। খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাস না আমায়। নেশার ঘোরে তার কাছে পিস্তল ও খেলনা মনে হচ্ছে। নেহা একটু ভয় পেয়ে যায়। বুঝতে পারে এভাবে সামনাসামনি তাকে আঘাত করা যাবে না, তাই সঙ্গী হতে হবে। তাকে টেনে গাড়িতে তুলে বিড়বিড় করে নিজের বাড়ির ঠিকানা বলল সে। নেহা থেকে নিয়ে তার বাসায় পৌঁছায়। চাচার বাসা সেটা। গার্ডকে সাথে নিয়ে রাফসানকে বাসার মধ্যে নিলে চাচি বলল, রাফুর কি হয়েছে? তেমন কিছু না আন্টি, হালকা বন্ধুদের আড্ডায় বেশি খেয়ে ফেলেছে। এই ছেলেটাকে নিয়ে আর চলা গেল না, রোজ একটা না একটা কাণ্ড বাজাবে। আন্টি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার নাম নেহা, ইংল্যান্ডে থাকি। আসলে আন্টি আগে এই শহরেই থাকতাম, দেশের বাইরে মা বাবা সহ শিফট হয়েছে। এখন এখানে ঘুরতে এসে রাফুর সাথে দেখা। রাতও অনেক হয়ে গেছে, কোথাও যাব না যাব সেটা নিয়েই ভাবছি। হে কথা, তুমি টেনশনই করো না, আমাদের বাসায়ই থাকবে। বড় করে নিঃশ্বাস ফেলার অভিনয় করে নেহা, যাতে করে আন্টির মনে সন্দেহ না জাগে। তার হাতটা ধরে নেহা বলল, ধন্যবাদ আন্টি, কত বড় টেনশন থেকে যে মুক্ত করলেন বলে বোঝাতে পারবো না। এ তেমন কিছু না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার থাকার ব্যবস্থা করছি। বাথরুমটা ওইদিকে। জি আন্টি। নেহা বাথরুম থেকে বেরিয়ে আন্টির সাথে চলছে। একটা দরজা ঠেলে ভিতরে ঢুকতেই নেহা দেখতে পায় দুজন মেয়ে বসে আছে। আন্টি বলল, মেয়ে, এর নাম নেহা, রাফুর ফ্রেন্ড। ওকে একটু তোমার সাথে থাকতে দিবে? একটু হেসে জবাব দিল মেঘ। না আন্টি, কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি যাচ্ছি। আন্টি বেরিয়ে যায়। নিধি বলল, পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। নিধির সাথে কথা মিলালো মেঘ। হ্যাঁ তাই তো দেখছি, বেহিয়া মেয়ের মতো। ঢং দেখে আর বাঁচি না। কথাগুলো শুনে নেহার শরীরে যেন আগুন ধরে যাচ্ছিল। ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তলটা বের করে টেবিলের ওপর রাখলো সে। নিধি মিম দুজনেই চুপ। মনে হলো যেন এক দমকা হাওয়া উত্তাল সমুদ্র শান্ত করে গেছে। নেহা একটু আতঙ্ক নিয়ে বলল, এই তো কি শান্ত পরিবেশ, আই লাইক ইট। নিধি মেঘের সামনেই শর্টগেঞ্জিটা খুলে ফেলে নেহা। মেঘ নিজের চোখ হাত দিয়ে ঢেকে বলল, ছি ছি, কি বেশরম বেহায়া মেয়ে রে বাবা। কিছু বলে মেঘ? এভাবে জামা কাপড় খুলে ফেলতে লজ্জা লাগলো না তোমার? তুমিও মেয়ে আমিও মেয়ে, তাই লজ্জা পাওয়ার কে আছে এখানে? নিধি মেঘের দিকে তাকিয়ে আঙ্গুলের ইশারা দিয়ে বোঝাচ্ছিল। মেয়েটির মাথায় সমস্যা আছে। মেঘ মাথা নেড়ে সম্মতি জানালো। একটা লাল টি শার্ট নিজের শরীরে জড়িয়ে নেয় নেহা। মেঘ নিধি তার সাথে কথা বাড়ালো না। রাতের খাওয়া দাওয়া করে তারা নিজের রুমে চলে আসে। রাফসান তখন গভীর ঘুমে। নেহা নিজের রুমে আসেনি, রান্নাঘরে ঢুকে চাচির পারমিশন নিয়ে সবার জন্য চা বানাতে। চাচি বাধা দিলেও শোনেনি সে। নতুন এসেছে মেয়েটি, তবুও মনে হচ্ছে নিজের বাসা। সেরকম আচরণ দেখে হতবাক সবাই। নেহার উদ্দেশ্য সকলকে চা খাওয়ানো নয়, চায়ের সাথে ঘুমের ওষুধ খাওয়ানো। অবশ্য তাকে সন্দেহ করার মতো কেউ নেই এখানে। সুন্দর মুচকি হাসির আড়ালে যে সে এমন ভয়াবহ রূপ তার, সে কে জানে। সবাইকে চা দিয়ে মেঘ নিধির কাছে চা নিয়ে আসে। নিধি বলল, রাতে আমি চা পান করি না। তাহলে কি পান করো? কফি। আচ্ছা নিয়ে আসছি আমি। মেঘ তুমিও তো চা নিবে। মেঘ নেহার হাত থেকে কাপটা নিয়ে নিয়েছে। নেহা মুচকি হেসে রান্নাঘরে চলে আসলো। মেঘের তখনই সন্দেহ হয়
নেহা নিধির জন্য কফি নিয়ে আসে। কেউ কোনো কথা বলে না, চুপচাপ মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ে সবাই। গভীর রাত তখন, সবাই নেহার ফাঁদে পা ফেলে ঘুমাচ্ছে আয়েশ করে। তখন নেহা নিজের পিস্তলটা টেবিলের ওপর থেকে নেয়, ভ্যানিটি ব্যাগ থেকে সাইলেন্সার বের করে পিস্তলের সাথে অ্যাডজাস্ট করে নেয়। আস্তে আস্তে করে রাফুর রুমের দরজা খোলে সে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে রাফু। হালকা করে সে রাফুর কাছে এসে তার মাথা বরাবর পিস্তলটা ঠেকিয়ে ট্রিগারে চাপ দেয়। অদ্ভুত, পিস্তলে কাজ করছে না, বুলেট বের হচ্ছে না পিস্তল থেকে। দ্রুত দরজার দিকে এগিয়ে আসে সে। ঝটকা লাগে তখন যখন বিদ্যুৎ চমকায়। ভয়ঙ্কর এক ছায়া তার সামনে দাঁড়িয়ে নিচুর কণ্ঠস্বরে বলল, হ্যাঁ দাও। উইথআউট বুলেট একটা পিস্তলের ওজন 470 গ্রাম। এতটুকু বুঝতে পারিসনি আর তুই আসছিস রাফুকে মারতে? হা হা হা। সেই হাসিতে ভয় পেয়েছে নেহা। দৌড়ে লাথি ছুটতে গিয়ে নিজেই ধরাশায়ী হয় তার কাছে। একটা ওড়না দিয়ে নেহার গলা পেঁচিয়ে নিয়ে আরেক প্যাচ মুখ বরাবর দেয় সে, নেহা যাতে চিৎকার করতে না পারে। জানালা বরাবর নেহাকে নিয়ে আসে সে। একটা লাল রশ্মি নেহার শরীরের ওপর পড়ছে। সে বুঝতে পারে দূর থেকে কেউ স্নাইপার হাতে নিশানা লাগিয়েছে তার দিকে। সে পিছন ফিরে তাকানোর চেষ্টা করে। সামনের গ্লাসে তার প্রতিচ্ছবি দেখাচ্ছে হালকা আলোয়। নেহা আটকে ওঠে। মেঘ? ভাবতে না ভাবতেই সে বলে উঠল, আল্লাহ হাফেজ। নেহার নিথর দেহটা পড়ে গেছে ফ্লোরে। মেঘ নিজের ওড়না ওর গলা থেকে সরিয়ে নিয়ে তার জামা কাপড় সব ছিঁড়ে রাফসানের বিছানায় রেখে দেয়। তখন সে জামায় রক্তের দাগ লেগে আছে। পিস্তলটা রাফসানের হাতের ওপর রেখে চলে আসে মেঘ নিজের রুমে। পরিষ্কার হয়ে ঘুমিয়ে পড়ে সে। আবার আগেই ঘুম থেকে ওঠে রাফসান। কারো ফোন কল আসছে তার মোবাইলে। সেই সাউন্ডেই তার ঘুম ভাঙে। চোখ মেলেই পাথর হয়ে যায় সে। নেহার নগ্ন দেহ পড়ে আছে ফ্লোরে। কপালের ওপর একটা ছিদ্র, বুলেটের ছিদ্র। হাতের কাছে পিস্তল, বিছানায় তার রক্তাক্ত জামা। রাফসান স্তব্ধ হয়ে গেছে। মুহূর্তেই যেন সবকিছু গোলমেলে মনে হচ্ছে তার। এক নজরে তাকিয়ে আছে সেদিকে। ঝাপসা দেখছে সে। আবারও ফোনের রিং হয়। হ্যালো রাফু, ওয়েলকাম জানা আমায়। বল। আরে ডেভিড ভাই, কেমন আছেন আপনি? রাফসান একটু থমকে গেল। ডেভিল বলল, কিরে থমকি গেলি যে? নরম কণ্ঠে বলল সে। ডেভিড, আমি রাস্তা থেকে সরে এসেছি। তোর যা করার সামনাসামনি এসে কর। আরে বাবা, আস্তে আস্তে। আমি জানি তুই অন্ধকার পথ ছেড়ে দিয়ে আলোর পথে হাঁটছিস, কিন্তু কি জানিস, এই পথ ছাড়া যায় না। আমি রাফু চাইলেই সব পারি। তোকে রাফু তো আমিই বানিয়েছি। মাঝে মাঝে গুরুর চাইতে শিষ্যের ক্ষমতা বেশি হয়, সময় আর আধুনিকতার ছোঁয়ায়। তবে তোর কাছ থেকে ধোঁকাবাজি শিখতে পারিনি। অভিনয়টা ভালোই পারিস। হ্যাঁ, তাই তো তোর গুরু আমি। যাই হোক, শুনেছি গ্যাং ছেড়েছিস একেবারে। খবর তাহলে পৌঁছেছে? আমি সব কিছুই জানি রাফু। জানলে তো ভালো। তোকে একটা মজার গল্প শোনাই। বল শুনি। তোর গল্প তোর মতোই হবে। এবারের গল্পটা একটু ভিন্ন, শোন তাহলে। একটা সিংহ একদিন জঙ্গল থেকে একটা ইঁদুর ছানা তুলে নিয়ে এসে নিজের সাথে বড় করতে লাগলো। কিভাবে শিকার করতে হয় সেইগুলো শিখালো তাকে। ইঁদুর ছানাটা দাঁড়াতে শুরু করে ছোট ছোট পোকা শিকার করতে করতে মনে করে সে এবার সিংহের জায়গা নেবে। তাই যখন সিংহ ঘুমিয়েছিল তখন সে পিঠে ছুরি চালায়। পরে সিংহ শিকারীর হাতে তুলে দেয় সে। সিংহের চারপাশে লোকজন ইঁদুরকে তাদের গুরু মানতে শুরু করে, কিন্তু সিংহের চলে যাওয়াতে তার রাজ্যত্বে রাজ করার জন্য অনেকেই লেগে পড়েছে। তবে সিংহ শিকারীর জালে বেশি দিন আটকালো না। জাল ভেঙে পালিয়ে এসেছে তার রাজ্যে। এখানে এসে সে দেখতে পেল সবকিছু লণ্ডভণ্ড, তার জায়গাটা নেই, কিন্তু তার বিশ্বস্ত লোকবল আছে অনেক। সে ইঁদুরের পিছে শিকারি পাঠালো, কিন্তু তার আগে ইঁদুরকে মারার জন্য অন্য শিকারী সেখানে উপস্থিত হয়। সিংহের রাগ হয়। সে সেই শিকারীকে মেরে ইঁদুরকে উপহার দেয় এবং ইঁদুরকে জানান দেয় তাকে সে তিলে তিলে মারবে। গল্পটা সুন্দর ছিল, কিন্তু ইঁদুর সিংহের নাগালের বাইরে চলে গেছে। তবে তুই নেহাকে মারলি কেন? ও কি দোষ করেছিল? শোন গল্পটার কাহিনী, শুনলে বুঝতে পারবি। মনে আছে 2 দিন আগে এক ডাক্তারকে নির্মমভাবে হত্যা করেছিলি? সেটা নেহার বাবা ছিল। আর তুই যে বস এসকে খুঁজছিলি সে এই নেহা। তবে নেহাকে মারার ইচ্ছে ছিল না, কিন্তু তাকে না মারলে সে যে তোকে মেরে ফেলতো। আমি তো চাই না তুই এত তাড়াতাড়ি মরে যা। তোকে আস্তে আস্তে রক্তের সমুদ্রে ভাসিয়ে মারবো রাফু। কম কষ্ট হচ্ছে না আমার।
তোকেও সে কষ্ট ভোগ করতে হবে। ডেভিলের কথা শুনে রাফসান নেহার শরীরের দিকে তাকায়। কানের পাশে মোবাইলটা থেকে শব্দ হয়। ভাগ রাপু ভাগ, তোকে নিয়ে ডেভিডের খেলা শুরু। দেখি কতটা ক্ষমতা তোর। প্রথমে তোর ফ্যামিলি, যাদের কাছে তুই থাকছিস, বাঁচার স্বপ্ন দেখছিস তাদের নিয়ে। না না রাপু, ভাবিস না আমি তাদের মেরে ফেলবো। তারা বেঁচে থাকবে, কিন্তু তুই তাদের দেওয়া কষ্টে মৃত্যুর মুখে চলে আসবি। হাসতে হাসতেই ফোন কেটে যায় ডেভিলের। রাফসান চিন্তিত, ডেভিলের নেক্সট টার্গেট কি সেটা ভেবেই হয়তো। নেহার শরীরের সমস্ত রক্ত ফ্লোরে ছড়িয়ে আছে। দরজার বাহিরে এসে তারা জমাট বেঁধেছে। চাচি মায়ের ঘুম ভাঙে রক্তের বিশ্রী গন্ধে। সে খোঁজ করতে থাকে এ গন্ধের উৎস। হঠাৎ করেই তার চোখ রাফসানের রুমের দরজায় আটকে থাকে। চিৎকার করে বাসার সকলকে জড়ো করে সেখানে। সবাই জমাট বাঁধা রক্ত দেখে চিৎকার করে ডাকছে রাফসানকে। তার কোনো সারা শব্দ নেই। রুমটা লক করা, বাহির থেকেই কেউ লক করেছে। চাচা নিজের কাছে থাকা সেকেন্ড চাবিটা দিয়ে রুম খুলতেই মুখে হাত দিয়ে দাঁড়িয়ে যায় সবাই। নেহার লাশটা সেখানেই পড়ে আছে। রাফসান বিছানায় পা গুটিয়ে বসে আছে, রক্তাক্ত জামা তার পাশেই। চাচিমা নেহার শরীরটা একটা চাদর দিয়ে তৎক্ষণাৎ ঢেকে দেয়। সে চিৎকার করে রাফসানের উদ্দেশ্যে বলল, তুই কি করলি এটা? রাফসান চুপ। নিধি পিছনে দাঁড়িয়ে আছে, তাকাতে পারছে না রাফসানের দিকে। ঘৃণায় তার শরীর যেন ভারী হয়ে আসছে। পাশে বসে মেঘ দেখছে সব। মুচকি হাসি আড়াল করে নিধির কাঁধে হাত রেখে শক্ত করে ধরে রাখে। চাচিমা আবার বলে, কি রে হারামজাদা, চুপ করে আছিস কেন? কথা বল। রাফসান তখন কিছু বলছে না। তার বলার তো কিছু নেই। কি বলবে তাদের? পিছনে চাচার রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। কিছু না বলেই তাদের সবাইকে ঠেলে ভিতরে ঢুকেই রাফসানের গালে 3-4টা থাপ্পড় বসিয়ে দেয়। তোকে তো আমার ছেলে বলতে ঘৃণা হয়। আমার ভাই ঠিক বলেছিল, তুই কখনো মানুষ হবি না। নিমের আম্মা পুলিশকে ফোন কর। দাঁড়াও, আমি নিজেই করছি। এমন অমানুষ আমার ঘরে রাখবো না। রাফসান কি বলবে বুঝতে পারছে না। সে যে চক্রান্তের শিকার। এখন চাচা চাচি ও বুঝবে না সে কথা। নিধি চুপ, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চাচা নিজের ফোন তুলে পুলিশকে জানানোর জন্য নাম্বার ডায়াল করছেন। তখন মেঘ বলে উঠল, আঙ্কেল, আমার কথাটা একটু শুনুন। আমি কারো কথা শুনতে চাই না এখন। দেখুন আঙ্কেল, এখানে কি হয়েছে তা তো আমরা কেউই জানি না। এখন যদি আপনি পুলিশ ফোন করেন, তারা আসবে, সব কিছু তদন্ত করবে। কি হয়েছে না হয়েছে সব কিছু। আপনাদের থানায় যেতে হবে, সাক্ষী দিতে হবে। প্রতিবেশী কী ভাববে একবার ভাবুন। আপনার রেপুটেশন কোথায় এসে দাঁড়াবে একবার ভাবুন। তার চেয়ে কী হয়েছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নেওয়া যাবে। তা না করে যদি পুলিশের কাছে রাফসানকে হস্তান্তর করেন, সে সেখানে বেশি দিন টিকবে না। শুধু আপনাদের রেপুটেশন নষ্ট হবে। মেঘের কথা শেষ হতেই নিধি বলল, তুমি চুপ করো মেঘ, বাবাকে তার কাজ করতে দাও। কিছুটা বিস্মিত হলো রাফসান। নিধিও চাচ্ছে চাচা পুলিশ ইনফর্ম করুক। চাচা তার মোবাইলটা নিচে নামিয়ে নিল। বিছানার পাশে রাফসানের পাশে বসে বলল, দেখ রাফসান, এখানে কি হয়েছে তা তো আমরা জানি না। কি হয়েছে বলবি? তার মুখে কোনো শব্দ নেই। নিধি বলল, ও কি বলবে বাবা? চোর কখনো তার চুরির খবর প্রকাশ করে না। নিধিমা, আমার ছেলে চোর না। তাহলে বলতে বলুন, এটা কি করে হয়েছে? নিধি চুপচাপ আবার দাঁড়িয়ে রইল। খুনটা আমি করিনি, বাহির থেকে কেউ একজন অস্ত্র চালিয়েছে। জানালার গ্লাসে এখনও বুলেটের ছিদ্র রয়েছে। আর বাহির থেকে কেউ একজন রুমে প্রবেশ করেছিল আমার। সে আমাকে ফাঁসানোর জন্য নেহার জামাকাপড় এভাবে রেখেছে। আর এই পিস্তলটা আমার না। নিধি চুপ থেকে বলল, পিস্তলটা নেহার ছিল, আমি আর মেঘ দেখেছি কাল রাতে। রাফসান আবার বলল, আমার রুমের দরজা কখনো আটকানো থাকে না, অথচ দেখো বাহির থেকে কেউ লক করে রেখেছে আমার রুম। টেবিলের উপরের চাবিটা উধাও। আমাকে ফাঁসানো হচ্ছে। চাচা কিছুক্ষণ তার পাশে বসলো। সে ভাবতেছিল মাত্রই কত বড় ভুল সে করতে বসেছিল। চাচা বলল, করেছে তো, এখন কি করবি এই লাশের? আপনি এ নিয়ে কিছু ভাববেন না চাচা, তবে আপনারা এখন একটু আসুন, আমাকে একা থাকতে দিন। চাচা চাচি সবাই রুম থেকে এক এক করে বেরিয়ে যাচ্ছে। রাফসান বলে উঠল, নিধি তুমি থাকো। জনশূন্য রুম। নিধিকে ভিতরে টেনে নিয়ে রাফসান দরজা লাগিয়ে দিল। সাউন্ডপ্রুফ রুম তার। ভিতরে কাউকে নিশ্চুপে খুন করলেও কেউ শব্দ পর্যন্ত পাবে না। লাল টুকটুকে বর্ণ ধারণ করছে তার চোখ।
নিধি তার চোখ দেখে ভয়ে কাঁপছে। সে নিধিকে ধাক্কা দিয়ে বিছানার সাইডে ফেলে দিয়ে বলল, কেন করলি এমন? আমাকে পুলিশে ধরিয়ে দিলেই তো তোর সব। ভেবেছিস কি জেল আমাকে কতদিন আটকে রাখবে? ডেভিড বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে ব্লাড গ্রাউন্ডের 2 ক্যাডার, রুবেল আর শিফাত। এরা ডেভিডের হয়ে কাজ করে। রাফসান গ্যাং ছেড়েছে এ সংবাদটা তারাই ডেভিডের কাছে পৌঁছে দেয়। বস, আমাদের ব্যাপারে কিছু ভেবেছেন? হ্যাঁ, ভেবে রেখেছি। বস, তোদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। বস, এখন আমাদের কি করতে হবে? রাফুর বাবার উপর হামলা কর। ওকে বস। আর শোন, রাফুর যেন মনে হয় এটা ব্ল্যাক ড্রাগনের কাজ। তারা রাফুর সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওকে বস, আপনি কোনো টেনশন করবেন না। তারা দুজন চলে যায়। ডেভিল হুইলচেয়ারে বসে আছে। তার পা দুটো সম্পূর্ণ অচল এখন। রাফুর হাতে তার পা দুটো হারাতে হয়েছে। এর প্রতিশোধ তো নিবেই সে। সৌরভের সাথে দেখা করে সিয়াম। ব্ল্যাক গ্রাউন্ডের লিড বস সৌরভ। সিয়াম বলল, সিয়াম দাঁড়িয়ে আছে। সৌরভ বলল, তোর মাথায় ড্রাগসের নেশা ঢুকলো? আমাদের সাথে রাফুর কোন সম্পর্ক নেই আর, তাই তাকে বিনা অপরাধে মারার প্রশ্নই ওঠে না। তাহলে বস রাফুকে শেষ করে ফেলি, আপনি পার্মানেন্ট বস হয়ে যাবেন। আমার ক্ষমতার লোভ নেই। টাকাই তো আছে বস। টাকার লোভ থাকলেও ড্রাগস সাপ্লাই হবে না। সিয়াম কিছু বলতে পারল না তার সামনে। রুম থেকে বেরিয়ে ডেভিডকে ফোন করলো সে। ভাই সৌরভ কিছুতে রাজি হবেন ড্রাগ সাপ্লাই করতে। সৌরভের প্রয়োজন নেই, তুই সামলা ড্রাগসের ড্রিলটা। সৌরভের কান পর্যন্ত পৌঁছাবে না এই খবর। ওকে ভাই। রাফুর বাবার উপর হামলা করিস সেটা ভাই আমার উপর ছেড়ে দেয়। মনে রাখবি রাফুর যেন এটা মনে হয় এই হামলা ব্ল্যাক ড্রাগনের। জি ভাই, ব্ল্যাক ড্রাগনের ক্যাডারদের দিয়ে হামলা হবে। তাহলে কাজ শুরু করে দে। ওকে ভাই। সিয়াম চলে আসে তার কাজে। ডেভিড বসে থাকে সেখানে। রাফসান নিধির গলা ছেড়ে দিয়ে বলল, তুই আমাকে এত অবিশ্বাস কেন করলি? বাবাকে তো বুঝিয়েও বলতে পারতি, যেমনটা মেঘ করেছে। নিধি নিজের গলাটা দুহাত দিয়ে হালকা করে ধরে আছে। রাফসানের হাতের আঙ্গুলের ছাপ বসে আছে তার গলায়। সে বলল, তোমার ইফতিজারের স্বভাব তা আমি নিজ চোখে দেখি, তারপরও এমন ঘটনায় তোমাকে সাপোর্ট করব? আমি টিচার তো নয় তো কি? রাফসানের চোখ লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে। তার ইচ্ছে হচ্ছে নিধির গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু দেয়নি। উচ্চস্বরে বলল, কি করেছি আমি? আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে, আর তুমি অন্য মেয়েদের দিকে নজর রেখে চলছো। অফিসের কর্মচারী থেকে শুরু করে এই মেঘ নামের মেয়েটাও পর্যন্ত তোমার চোখে বিঁধে আছে। আমার সাথে একবার নজর মিলিয়ে কথা বলছো আজকাল। বাহ, তোমার এখন কত অভিযোগ। এটা স্বাভাবিক? এতই যখন অভিযোগ, তাহলে ছেড়ে চলে যাও। বাহ, তোমার ভালোবাসা শেষ তাহলে? এই তো সেই দিনই তো আমার পিছু পিছু ঘুরতে কলেজ ক্যাম্পাস বসে অন্য ছেলের সাথে দেখলে তোমার রাগ উঠতো, আমাকে না দেখলে তোমার চোখে শান্তি মিলত না। কোথায় গেল এসব? আমার মন অন্য কোথাও। সে তো আমি জানি। তোমার বেইমানি মন পাশের রুমের ওই 2 টাকার রাস্তার মেয়ের উপর এসে পড়েছে। এমন একটা রাস্তার মেয়ে যাকে মানুষ ইউজ করে ছেড়ে দেয়। কথাটা শেষ হতেই রাফসানের হাত নিধির গালে এসে পড়ে। আচমকা থাপ্পড়ে নিধি নিজের কন্ট্রোল হারিয়ে পড়ে যায় ফ্লোরে। দ্যাটস এনাফ। মেঘকে নিয়ে আর একটা কথা বললে 100 বার বলবো। কি করবে তুমি আমার? তুমি কাপুরুষের ন্যায় শরীরে হাত তুলতে পারবে? আমি কাপুরুষ, তাই না? বলেই রাফসান নিধির চুলের মুঠি ধরে দাঁড় করায়। সে এক হাতে নিজের চুল ধরে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। রাফসান বলল, এখানেই থেমে যাও। মুচকি হাসি হাসল নিধি। নিজেকে রাফসানের হাত থেকে ছাড়িয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। এতটুকুই যথেষ্ট হয়েছে। আমি চাইলেই ফিডব্যাক হিসেবে তোমার গলায় একটা থাপ্পড় দিতে পারতাম। আমি চলে যাচ্ছি। সময় অপেক্ষা। যেদিন অপরাধী হয়ে তুমি আমার চোখে চোখ রাখতে পারবে না, সেই দিনের অপেক্ষা। আর তার আগে তোমার মৃত্যু কামনা করি না মিস্টার রাফু। দরজা ঠেলে নিধি বেরিয়ে এলো। দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনছে চাচিমা। নিধি চলে যাওয়ার পরে সে রাফসানের রুমে যায়নি। মেঘ, তুমি আমাদের সংসারে আগুন লাগাতে। মেঘ যেন আসমান থেকে পড়লো। চাচির এমন। কিসব বলছেন চাচিমা? হ্যাঁ ঠিক বলছি, তুমি রাফুর মাথা নষ্ট করেছ।
আমি তো কিছু জানি না চাচিমা। চুপ বেয়াদব মেয়ে, আমার ছেলের মাথা নষ্ট করে এখন সাধু সাজছে। চাচি বেরিয়ে যায় সেখান থেকে। মেঘ মুস্কি হাসি হেসে মনে মনে আগুন লেগেছে তাহলে। রাফসান নিজের রুম পরিষ্কার করছে। পরিচিত এক হাসপাতালে ফোন করে 4 জন মর্গের কর্মী সিক্রেটভাবে তার বাসায় নিয়ে আসে সে। তারা সবকিছু পরিষ্কার করে লাশটা গোপনভাবেই নিয়ে চলে গেল। কেউ জানতেও পারল না এ বাসায় একটা খুন হয়ে গেছে। রাফসান চুপ, তার মন স্থির করতে পারছে না কোনোভাবেই। পাশের রুমে বসে মেঘ তার বাবাকে ফোন করে বলল, কেমন আছেন আপনি? তোর মতো একটা মেয়ে থাকলে কোনো বাবাই খারাপ থাকবে না। বাবা, আপনার শরীরের দুটো পা যে নষ্ট করেছে, তার জীবন নষ্ট করে রাস্তায় নামিয়ে আনবো, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারবো। তুই কেমন আছিস? শত্রুর ঘরে আগুন লাগিয়েছি বাবা, এখন আমার দ্বিতীয় চাল চলেছে। রাফুর বাবা এখন দেউলিয়া হবে। বলেই হো হো করতে করতে ফোন কেটে দেয়। রাফসানের ফোনে তার বাবার ফোন আসে। চিৎকারের সুরে বলল, তুই আমার ব্যবসার দেখাশোনা করছিস নাকি? হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।